আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল মাবুদ। আমার বয়স 23 বছর। ঠিকানা বিনোদপুর বাজার, রাজশাহী। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন এবং আমি সেই মোবাইল নাম্বারে যাচ্ছি না, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম মহসিন আলী। যে সময় এই ঘটনাটি ঘটে তিনি থাকতেন সিংড়া থানার হুলহুলিয়া গ্রামে। সালটি 1987। ঘটনাটি আমার মা, মামা এবং স্বয়ং মহসিন ভাইয়ের কাছ থেকে শোনা। মহসিন আলী সম্পর্কে আমার নানার দূর সম্পর্কের আত্মীয়, অর্থাৎ আমার নানার দূর আত্মীয় নাতি। তো উনি সম্পর্কে আমার ভাই হচ্ছেন, তাই আমি গল্পে ওনাকে ভাই বলে সম্বোধন করছি। এবার সরাসরি ঘটনায় চলে যাই। চলনবিল এলাকার লোক হওয়ায় মহসিন ভাইয়ের ছিল প্রচুর মাছ ধরার নেশা। তার বয়স তখন আনুমানিক 16-17 বছর। সঠিক বয়স তার নিজেরও মনে নেই। দিন নেই, রাত নেই, তিনি যখন তখন মাছ ধরতেন। সালটি 1987। বর্ষা প্রায় শেষ। হুলহুলিয়া গ্রামের বন্যার পানি অনেকটাই কমে গেছে। তারপরেও কিছু অংশ জলার মতো হয়ে রয়েছে। এই জলার মতো জায়গায় বিলের পানিতে ভেসে আসা মাছগুলো আটকে যায়। এরকমই একটা জলার খোঁজ পান মহসিন ভাই। সেই জলায় নাকি অনেক মাছ আছে। ব্যাস, তিনি শোনার সাথে সাথে ঠিক করে ফেলেন অন্য কেউ সকালে গিয়ে মাছগুলো ধরে ফেলার আগেই তিনি রাতের মধ্যেই সব মাছ ধরে ফেলবেন। তিনি ঠিক মধ্যরাতে বেছে নেন মাছ ধরার সময় হিসেবে। আনুমানিক রাত 2টা থেকে 3টার দিকে একটি হ্যারিকেন এবং খোলই, এটা আঞ্চলিক ভাষা, বলতে পারেন মাছ রাখার ঝুড়ি বা বাস্কেট, সেটি হাতে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে হাঁটা দেন। চারিদিক শুনশান, কাদাময় রাস্তা, আকাশে পূর্ণ পূর্ণিমার চাঁদ, চারিদিকে ঝিঝি পোকার ডাক। সেই শুনশান কাদাময় রাস্তার নীরবতা ভেঙে ছপ আওয়াজ তুলে মুখে গুনগুন করে গান গাইতে গাইতে এগিয়ে চলেছেন মহসিন ভাই। দিনের বেলায় চুপ করে গিয়ে জায়গাটার একটি অংশে 2 ধারে কাঁদা দিয়ে লেপে বান্ধাল বা কাদার তৈরি বাঁধ বানিয়ে রেখে আসেন। এখন গিয়ে শুধু পানি ছেঁকে মাছ ধরা, এসব কিছুই তার মাথায় ভর করেছিল। এমন সময় হঠাৎ তিনি চমকে ওঠেন। তার কিছু দূর সামনে দিয়েই আরেকজনকে যেন হেঁটে যাচ্ছে। মহসিন ভাই ভাবতে লাগলেন, তার সামনে যে লোকটি হাঁটছে সে হয়তো দিনের বেলা তাকে বান্ধাল দিতে দেখে ফেলেছে, আর সে এখন মাছ চুরি করতে বের হয়েছে। তিনি ভাবেন লোকটির পিছু নেবেন। পিছু করতে করতে কিছু দূর আসার পর মহসিন ভাই পায়ে কাঁদা লেগে পিছলে পড়ে যান। তিনি কোনো মতে নিজেকে সামলে নিয়ে সামনে তাকাতেই দেখেন এতক্ষণ যে ব্যক্তিটির পিছু নিচ্ছিলেন সেই ব্যক্তিটি উধাও। সে যেন এক মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। রাস্তার বাম পাশ ধরে বয়ে চলেছে বিখ্যাত চলন বিল, আর ডান পাশে অর্ধডোবা ধানি জমি। তার হুঁশ ফিরে আসে। এ তো সে ভুল রাস্তায় এসে পড়েছে। তার গন্তব্য সে অনেক পেছনে ফেলে রেখে এসেছে। তিনি উল্টো ঘুরে হাঁটা দেন। 5 মিনিটের মতো সময় লাগে তার ওই জলা জায়গাটায় পৌঁছাতে। তার মাথায় তখন মাছ ধরার চিন্তা। লোকটার কথা তিনি ভুলেই গেছেন। জলাটায় হাঁটুর একটু নিচ পর্যন্ত পানি। মহসিন ভাই পানি ছেঁকা শুরু করলেন। ছেঁকতে ছেঁকতে একসময় পানি কমে আসে। তিনি হাত দিয়ে মাছ ধরে খোলয়ে রাখছিলেন। হঠাৎ করেই জায়গাটায় আবার নতুন করে পানি ঢুকে হাঁটু পর্যন্ত উঠে যায়। তিনি হ্যারিকেনের আলোয় দেখলেন কিছু একটা তার বান্ধাল ভেঙে দিয়েছে। তিনি আবার কাদা দিয়ে বান্ধাল তৈরি করে পানি ছেঁকা শুরু করলেন। কিছুক্ষণ পর আবারও বান্ধাল ভেঙে পানি ঢুকে পড়ল। আবার তিনি বাঁধ ঠিক করলেন। কিছু একটা বারবার তার এই বান্ধাল ভেঙে দিচ্ছে। এইভাবে কিছুক্ষণ চলার পর তিনি ভাবলেন, না, এইভাবে মাছ ধরা যাবে না, কাল অন্য ব্যবস্থা নিতে হবে। এই ভেবে তিনি সেখান থেকে রাস্তায় উঠে আসেন এবং সামান্য কিছু মাছ ধরেছেন যা তা খোলয়ে ভরে নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকেন। কিছু দূর আসার পর তার হাতে থাকা হ্যারিকেনটি হঠাৎ নিভে যায়। হ্যারিকেনের তেল ফুরিয়ে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি তো তেল ফুরোবার কথা না। যাই হোক, চাঁদনি রাত, চারিদিকে চাঁদের আলো ঠিকরে পড়েছে।
এই আলোয় দিব্যি পথ চলা যায়। তার চোখ আবার রাস্তার দিকে যেতেই হঠাৎ আবার সেই লোকটিকে তিনি সামনে দেখতে পেলেন। লোকটি আপন মনেই হেঁটে চলেছে। লোকটির পরনে সাদা চকচকে ঢিলে ঢালা পাঞ্জাবির মতো আলখেল্লা, মাথাটা সেই সাদা কাপড়ের টুকরো দিয়েই ঢাকা। এর আগের বার মহসিন ভাই পরনের কাপড় অতটা খেয়াল করেননি, কিন্তু এবার তিনি খেয়াল করেছেন। তার মনে কৌতূহলের সৃষ্টি হয় যে তাদের গ্রামে এমন বেশভূষার একটি লোকও তো নেই, আর এত রাতে কেই বা এমন পোশাক পরে বের হয়েছে। এবার তিনি অবাক হয়ে যান। লোকটির পরনের কাপড়ে এক ফোঁটাও কাদার দাগ নেই, কিন্তু রাস্তাটা এতটা কর্দমাক্ত যে হাঁটলে কাদার দাগ কাপড়ে লাগবেই, সেটাই স্বাভাবিক। আরও একটি বিষয় লক্ষ্য করলেন, চাঁদের আলোয় লোকটির ছায়া মাটিতে পড়ছে না। তার মনের ভেতর একরাশ অস্বস্তি আর ভয় এসে ভর করল। মহসিন ভাই ভাবতে থাকেন, একে না ঘাটানোই ভালো। আপন মনে হেঁটে যাচ্ছে, যাক, তিনিও ততক্ষণে বাড়ির অনেকটাই কাছে চলে এসেছেন। এবার যা হতে চলেছে তা ছিল তার জন্য বিভীষিকাময়। তিনি এগুলো চিন্তা করছিলেন, হঠাৎ তার পেছন থেকে কেউ একজন নারী আর পুরুষ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, পেছনে তাকাবি না, একদম পেছনে তাকাবি না, আমি খেয়েই চলে যাব। মহসিন ভাই ঘাবড়ে গিয়ে সেটাই করে বসেন। তিনি পেছনে তাকান। পেছনে তাকিয়ে তিনি যা দেখতে পান তা কেউ কখনো দেখতে চাইবে না। তিনি দেখেন এটা সেই লোক যে তার সামনে দিয়ে এতক্ষণ হাঁটছিল। তিনি পেছনে তাকিয়ে দেখেন সেই লোকটি উধাও হয়ে গেছে, তার পেছনে কেউ নেই। এখন সেই লোকটি তার সামনে দাঁড়ানো। মহসিন ভাই লোকটির চেহারার বর্ণনা দিতে গিয়েও আমি লক্ষ্য করেছি তার শরীরে তখন কাঁটা দিয়ে উঠেছিল। লোকটির চেহারার বিবরণ ছিল এরকম, তার চোখ দুটোকে যেন ঘেলে দিয়েছে, মুখের মাংস পচে গিয়ে তাতে পোকা লেগেছে। সেই জিনিসটি তার খলই থেকে মাছ বের করে খাচ্ছে। এই যেন এক নারকীয় দৃশ্য। তার শরীর থেকে পচা মাংস আর নর্দমার অসহনীয় গন্ধ বের হচ্ছে। মহসিন ভাই নিজেকে সামলাতে না পেরে বমি করে ফেলেন। তিনি কোনো মতে উঠে দাঁড়িয়ে খলই আর হেরিকেন ফেলে দিয়ে বাড়ির দিকে দৌড় দেন। তার কানে আবারও নারী পুরুষ মিশ্রিত কণ্ঠ ভেসে আসে, তোকে মানা করেছিলাম। এবার একই বাক্য সে বারবার বলে যাচ্ছে, তুই মরবি, তুই মরবি, তুই মরবি। কিছুক্ষণ পরে ক্রমশই শব্দটা মিলিয়ে গেল। তিনি দৌড়াতে দৌড়াতে তার বাড়ির হেসেল ঘর বা রান্নাঘরের কাছে এসে পৌঁছান। তিনি চারিদিকে চোখ বুলালেন, না, কোথাও সেই লোকটিকে আর দেখা যাচ্ছে না। তাদের হেসেল ঘরের পাশে ছিল টিউবওয়েল। তিনি সেখানে গিয়ে হাত পা পরিষ্কার করতে শুরু করলেন আর জোরে জোরে তার আম্মা আব্বাকে ডাকতে শুরু করলেন। তারা বেরিয়ে আসলে হয়তো ভয় কমবে, কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। সে হঠাৎ তার পেছনে কিছু একটার উপস্থিতি টের পেল। হঠাৎ করে আবারও সেই কণ্ঠস্বর, তুই মরবি। মহসিন ভাই এবার পেছনে না তাকিয়ে এক দৌড়ে হেসেল ঘরে গিয়ে একটি মাটির ঢোকসা, এটা আঞ্চলিক শব্দ, মাটির গোল পাত্র, সেটি নিয়ে টিউবওয়েলের দিকে ছুঁড়ে মারেন। এর পরের অংশটুকু তিনি তার আব্বা আম্মার কাছে শোনেন। তাদের বর্ণনা অনুযায়ী তার আব্বা আম্মা ফজরের ওয়াক্তে নামাজ পড়তে উঠে অজু করতে গিয়ে টিউবওয়েলের কাছে আসতেই দেখেন তার ছেলে অর্থাৎ মহসিন ভাই হেসেল ঘরের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরের দিন সকালে তার জ্ঞান ফিরে আসে পাগল অবস্থায়। ঘটনার 6 মাস পেরিয়ে গেলেও মহসিন ভাইয়ের পাগলামির সমস্যাটা যেন দিন দিন বেড়েই চলছিল। অনেক ডাক্তার, কবিরাজ সবাইকে দেখানো হয়েছে, কোনোভাবেই কিছু কাজ করছিল না। তারপর তাকে নিয়ে যাওয়া হয় এক তান্ত্রিক কবিরাজের কাছে। সঙ্গত কারণে আমি তার নাম ঠিকানা কিছুই উল্লেখ করতে পারছি না, কিন্তু নাম বললে সিংড়া থানার বয়স্করা অনেকেই চিনবেন। তো সেই কবিরাজ মহসিন ভাইকে প্রথমে দেখেই বলেন, তোদের ছেলে অনেক বড় ভুল করেছে, ওর পেছনে ঘুরে তাকানোটা ঠিক হয়নি। মহসিন ভাইয়ের আব্বা আম্মা এসবের কিছুই বুঝতে পারেন না। কবিরাজ বলেন, 11 দিন পরে আবারও পূর্ণিমার রাত, সেই রাতে তোর ছেলেকে নিয়ে আমার আসনে বসবো। ততদিনে এই তাবিজ ওকে বেঁধে রাখতে বলবি, আর ও যেন এই তাবিজ এই কয়েকটা দিন এক মুহূর্তের জন্য না খোলে, আর আমি গিয়ে তোদের বাড়ি বন্ধ করে দিয়ে আসবো।
11 দিন পর আসছে পূর্ণিমার রাত। এরই মাঝে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে। অন্য কোনো দিন সেগুলো আলাদাভাবে পাঠাবো ইনশাল্লাহ। সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে। কবিরাজ একটি অন্ধকার ঘরে বসে চক্র এঁকে মাঝখানে একটি মোম জ্বালিয়ে চক্রের ভেতরে বসেন। অর্থাৎ তিনি চক্রের ভেতরে বসেন আর মহসিন ভাইকে বাইরে বসান। শুরু হয় কবিরাজের মন্ত্র পড়া। হঠাৎই বাইরে প্রচণ্ড ঝড় ওঠে। মনে হয় মাটির ঘরটি ধুলোয় লুটিয়ে পড়বে। আবার মুহূর্তের মধ্যে বাইরে সবকিছু নিস্তব্ধ। মহসিন ভাইয়ের আব্বা আম্মা বাইরে দাঁড়িয়ে তার জানালার একটা ছিদ্র দিয়ে সবটা দেখছিলেন। তারা দেখেন মহসিন ভাইয়ের মুখ দিয়ে লালা ঝরছে, আর সেই চক্রের ভেতরে ঢোকার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। এবার কবিরাজ তার ঝোলা থেকে একটি কাঁচি, বাঁশের পুরনো শান্তি অর্থাৎ চিকন লাঠি আর একটি ছোট শিশিতে রাখা এক প্রকার কালো তেল জাতীয় পদার্থ বের করেন। কবিরাজ সেই তেল জাতীয় পদার্থ শান্তিতে মাখাতে মাখাতে বলেন, বল তুই কেন এর পিছু নিয়েছিস? এবার জিনটা নীরবতা ভেঙে রাগান্বিত স্বরে বলে, তুই মরবি। এবং সে বারবার একই কথা বলতে থাকে। কবিরাজ এবার মহসিন ভাইকে শান্তি দিয়ে সজোরে আঘাত করেন। জিনটি চিৎকার করে বলে, লাভ হবে না, কোনো লাভ হবে না, আমি ওকে না মেরে যাব না। এবার কবিরাজ মন্ত্র পড়া শুরু করেন। মনে হচ্ছে ঘরের ভেতরে ঝড় উঠেছে। এক মুহূর্তের জন্য মনে হলো ঘরটি উড়ে যাবে। কবিরাজ আবারও আঘাত করেন এবং বলেন, ছেড়ে দে, এই শরীর ছেড়ে দে, কেন এসেছিস? জিনটি বলে, একদিন দিনের বেলা ও আমার যাতায়াতের পথে বাধা সৃষ্টি করে, এই জন্যই আমি ওকে মারবো, মেরেই ফেলবো। তুইও বাঁচবি না, তোকেও মরতে হবে। কবিরাজ ধমকের সুরে বলেন, চুপ, ও একটা মানুষ, ও বোঝে নাই তোর চলার পথ ওটা। ওকে তুই এই মুহূর্তে ছেড়ে চলে যাবি, না হলে তোকে বোতলবন্দি করব। জিন কোনোভাবেই রাজি হচ্ছিল না। মহসিন ভাইয়ের শরীর ছেড়ে যেতে সে মোটেও রাজি নয়। কথা কাটাকাটির এক মাঝে কবিরাজ তার ঝোলা থেকে একটি স্বচ্ছ কাঁচের ফাঁকা বোতল বের করেন। এবার জিন চিৎকার দিয়ে বলে, তোর কর্মের কসম, আমাকে বোতলবন্দি করিস না। আমি এর শরীর ছেড়ে দিচ্ছি, কিন্তু এর শরীরে এতটা মাস থাকার কারণে আমি একে ছেড়ে যাবার পরেও ওর অস্বাভাবিকতা থেকে যাবে। এই বলেই জিনটি চলে গেল। মহসিন ভাই মাটিতে লুটিয়ে পড়ল। মহসিন ভাইয়ের আব্বা আম্মা ঘরে প্রবেশ করেন এবং দুজনই কান্নায় ভেঙে পড়েন। কবিরাজ একটি বোতলে কিছু পানি নিয়ে কিছু একটা পড়ে মহসিন ভাইয়ের মুখের ওপর ছেটাতেই তার জ্ঞান ফিরে আসে। কবিরাজ বলেন, তোদের ছেলেকে জিন অবশ্যই ছেড়ে গেছে, কিন্তু এতদিন ওর শরীরে থাকায় কিছু ক্ষতি সে করে ফেলেছে। কবিরাজ তার মা বাবাকে তলোয়ারের তেল অর্থাৎ কবিরাজি মন্ত্রপুত তেল ব্যবহারের পরামর্শ দেন। বলেন, এই তেল যেন প্রতি পূর্ণিমা এবং অমাবস্যার রাতে তার ছেলের শরীরে মালিশ করা হয়। এরপর মহসিন নানা চাকরির খোঁজে রাজশাহীতে চলে আসলে তার চিকিৎসা সেখানেই বন্ধ হয়ে যায়। তার কথাবার্তা এবং হাঁটা চলায় এখনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। তিনি রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডে চাকরিরত অবস্থায় আছেন। তার বর্তমান ঠিকানা শিরোইল মঠপুকুর, রাজশাহী। তিনি মোবাইল নম্বর জানাতে অনিচ্ছুক। আমার কাছে আরও এরকম অজস্র ঘটনা আছে, ইনশাল্লাহ সময় করে লিখব, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। চমৎকারভাবে লিখেছেন আপনি। একটা ঘটনা যেটা বেশ প্রচলিত একটা ঘটনায় আমি বলবো এই মাছ ধরতে গিয়ে, তারপরেও আপনার সেই বর্ণনাগুলো খুবই অন্যরকম এবং অবশ্যই ভালো লেগেছে আপনার ঘটনাটি। আশা করব লিসেনাররাও আমার সাথে একমত হবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি, আপনারা কে কে
ভূত বা জিন দেখতে চান। অনেকেই বলবেন আমি দেখতে চাই, অনেকে বলবেন আমি দেখতে চাই না। তো যাই হোক, এই ঘটনাটা অনেকটা এরকম একটা বিষয় নিয়েই। চলুন কথা না বাড়িয়ে আমরা ঘটনায় যাই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করতে চাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আর ভালো না থাকলেও আল্লাহ যেন আপনাকে সবসময় ভালো রাখে সেই দোয়া করি। আমি ভূত FM এর একজন ছোটখাটো শ্রোতা ছিলাম, কিন্তু বর্তমানে আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। আজকে আমি আপনাকে যে ঘটনাটি শোনাবো সেটা আমি আমার কাজিনের কাছ থেকে শুনেছি এবং তার সাথেই ঘটে যাওয়া ঘটনা। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ঘটনাটি ঘটে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মদনের গাঁও নামক একটি গ্রামে। ঘটনাটি ঘটেছিল 2019 সালে। ঢাকা থেকে আমার কাজিন এবং কাজিনের একজন ফ্রেন্ড আমার বাড়িতে বেড়াতে আসে। আমরা একসাথে আড্ডা দিতাম রাতের বেলা। একদিন হঠাৎ করে জিন আর ভূতের প্রসঙ্গ ওঠে। একটা কথা বলে রাখি, আমার কাজিনের যে ফ্রেন্ড ছিল সে বডি বিল্ডিংয়ে গোল্ড মেডেলিস্ট। তখন সে বলে, আরে ভাই, এসব ভূত টুত বলতে কিছু নেই। আমার মধ্যেও ভূত দেখার খুব আকাঙ্ক্ষা জেগে ওঠে, কারণ আমি অনেকদিন ধরেই এই বিষয় নিয়ে পরীক্ষা করেছি, অনেক রকমভাবে জানার চেষ্টা করেছি। আমিও আমার সেই কাজিনের ফ্রেন্ডের সাথে সম্মতি দেই। তো আমরা সবাই মিলে একদিন চিন্তা করি একটা ভূতুরে জায়গায় বেড়াতে যাব। এসব চিন্তা করতে করতেই আমার কাজিনদের একটা জায়গার পরামর্শ দেই। জায়গাটা ছিল আমার বাড়ির পাশে একটা শ্মশান। সে শ্মশানের সাথেই ছিল বিশাল একটি বাঁশবাগান। বলে রাখা ভালো, শ্মশানের চারপাশে শুধু ক্ষেত আর ক্ষেত। শ্মশানের সামনেই পুকুর ছিল, পুকুরটি আমাদের নিজস্ব। এই ব্যাপারে আমরা আমাদের অন্য কাজিনদেরকেও জানাই। এতে সবাই সম্মতি দেয়, সবাই যাবে। তো আমরা সবাই সিদ্ধান্ত নেই পরের দিন মাগরিবের আজানের সময় আমরা ওখানে যাব। যেই কথা সেই কাজ, আমরা 7 জন ওই জায়গায় যাই। কিন্তু কেন যেন আমাদের মধ্যে আমি এবং আমার কাজিনের বন্ধু ছাড়া সবাই ভয় পেয়ে যায়। তখন আমরা শ্মশানে ঢুকিনি। শ্মশানে সেই জায়গাটা ছিল অন্ধকারের চাদরে মোড়া। অবশ্য এত অন্ধকার দেখেই হয়তো অনেকে ভয় পেয়ে গেছে। আমরা অনেকবার রিকোয়েস্ট করি তাদের, কিন্তু কেউই যেতে রাজি হয় না। এদিকে মাঝপথে এসে ফিরে যাওয়ার জন্য মোটেও রাজি হয়নি আমার কাজিনের সেই ফ্রেন্ড। তার এই ভয় না পাওয়া দেখে আমার মধ্যে সাহস জন্মায়। আমরা আমাদের বাকি কাজিনদের বলি না চলে গিয়ে তারা যেন আমাদের জন্য রাস্তায় অপেক্ষা করে। তখন তারা আমাদের জন্য রাস্তার অন্য একটা দিকে দাঁড়িয়ে থাকে। আমি এবং আমার কাজিনের ফ্রেন্ড আমরা ভেতরে যাই। শ্মশানে যাওয়ার রাস্তা দিয়ে আমরা যখন নামি তখন মনে হয় যে অন্ধকার আরো বেড়ে যাচ্ছে। তবুও আমি আমার সেই কাজিনের ফ্রেন্ড তার সাহস দেখে ভেতরে যেতে থাকি। ভেতরে যেতে যেতে আমরা যখন একদম শ্মশানে প্রবেশ করেছি, রাস্তার পাশে চলে এসেছি, তখন চমকে দাঁড়িয়ে যাই। শ্মশানে ঠিক যে জায়গাটায় মানুষ পোড়ানো হয় সেই জায়গায় একটি লাল পাতিলের মতো ওপরে লাল কাপড় দেয়া। আমিও ঠিক তখন বুঝতে পারিনি জিনিসটা কি। আমরা দুজন ভেতরে যাই এবং দেখতে পাই যে কিছু ছাই পোড়া এবং তার ঠিক পাশেই একটি ডাব রাখা এবং কিছু খাবারের মতো, এবং তার পাশেই সেই পাতিল লাল কাপড় দেওয়া ওপরে। এটা দেখার পর আমি এবং সে কিছুটা ভয় পাই, কারণ আমরা দুজনেই জানতাম যে যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা শ্মশানে এসে এসব কাজ করে। তো আমরা দুজনেই সেই জায়গায় ভয় পেয়ে কোনো কিছু না দেখে, কোনো কিছু না ধরে শ্মশানের প্রবেশ মুখে এসে দাঁড়াই। আমরা অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে চারপাশটা খেয়াল করি এবং পুনরায় শ্মশানে ঢোকার জন্য সিদ্ধান্ত নেই দুজনেই। তো যখন আমরা শ্মশানে প্রবেশ করার জন্য দুজনেই আবার এগোবো, তখন আমার মনে হলো আমার কাছ থেকে 3-4 হাত দূরে থাকা একটা নারকেল গাছের ডাল জোরে জোরে নড়া শুরু করেছে। তখনও আমার মধ্যে ওই ভয় ভীতি ঢোকেনি। তো আমার সেই কাজিনের ফ্রেন্ড আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমার কাছে আসে এবং এর মধ্যে সে নাকি আমাকে 2-3 বার ডাকও দিয়েছে। আমি শুনতে পাইনি বলে সে আমাকে এসে হাত ধরে জিজ্ঞাসা করে দাঁড়িয়ে থাকার কারণ। তখন আমি তাকে বলি যে আমাদের পাশের নারকেল গাছের মাত্র একটি ডাল কিভাবে যেন নড়ছে। তখন সেও সেই নারকেল গাছের দিকে তাকায়, কিন্তু তখন ডাল নড়া বন্ধ হয়ে গেছে, পাতাগুলো হালকা হালকা নড়ছিল। তো
তখন আমরা দুজনেই আবার সেই বাঁশ বাগান থেকে খেয়াল করি যে বাঁশ গাছের পাতাগুলো নড়ছে কিনা, কিন্তু দেখলাম যে বাঁশ গাছের পাতাগুলো নড়ছে না। তখন আমরা দুজন আবার ভয় পেয়ে যাই এবং আমাদের আশেপাশে কিছুটা অস্বস্তি অনুভব করি। তখন আমরা দুজনে সিদ্ধান্ত নেই যে একজনের পিঠের সাথে আর একজন পিঠ লাগিয়ে দুইজন দুই দিকে 360 ডিগ্রি করে খেয়াল রাখব। তখন আমরা দুজন দুজনের সাথে পিঠ লাগিয়ে রাস্তার দিক এবং শ্মশানের দিকে খেয়াল রাখি এবং আমার কাজিনদের সেই বন্ধু নারকেল গাছ, বাঁশ গাছ এবং সামনে থাকা অন্যান্য জায়গাগুলো খেয়াল করছিল। আমরা দুজনই চুপচাপ থাকি অনেকক্ষণ ধরে। তখনই আমার সাথে থাকা আমার কাজিনের বন্ধুটি মাটিতে বসে পড়ে এবং তার মাথার দিকে হাত দিয়ে যেন কিছু একটা কষ্ট অনুভব করছে বোঝাতে চায়। তখন আমি অনেকটা ভয় পেয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করি কি হয়েছে, কিন্তু কোনো উত্তর না পেয়ে আমি তাকে ধরে বসি। আমার কোনো কথার উত্তর না দিয়ে সে বলতে থাকে, আমার ঘাড়। তার এই কষ্ট দেখে আমি অনেকটা ভয় পেয়ে যাই এবং বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে তার ঘাড়ে হাত দেই। তখন তার টি শার্টটি একটু সরিয়ে দেখি তার ঘাড় লাল হয়ে গেছে। সে ছিল খুবই সুদর্শন মানুষ, এই জন্য ঘাড়ের লাল দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন খুব শক্তি দিয়ে তার ঘাড়ে চাপ দিয়েছে। আমি বলে বোঝাতে পারবো না তখন আমি কতটা ভয় পেয়েছি। আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না তখন কি আমি দৌড়ে পালিয়ে যাব নাকি তাকে ধরে নিয়ে আসব। আসলে এই মুহূর্তটা আমার জীবনের একটা এতটাই ভয়ঙ্কর মুহূর্ত, এত বড় সিদ্ধান্ত নেওয়ার একটি মুহূর্ত ছিল যে আমার তখন মাথা কাজ করছিল না। তখনই আল্লাহ আমাদের উপরে সহায় হন। আমার মধ্যে একটা সাহস জন্মায় যে আমাকে যে কোনোভাবে হোক তাকে নিয়ে এখান থেকে বের হতে হবে। আল্লাহর অশেষ রহমতে আমি তাকে দাঁড় করাতে সক্ষম হই এবং তাকে বলি যে মনের মধ্যে সাহস রাখার জন্য এবং আল্লাহর কথা স্মরণ করার জন্য। তখন সেও কিছুটা নর্মাল হয়। আমি এবং সে একসাথে দৌড়ে বের হয়ে যাওয়ার চিন্তা করি। যেই আমরা দৌড় দিতে যাব তখনই আমরা খেয়াল করি যে শ্মশানের সেই জায়গায় অন্ধকার কমে কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে। ঠিক সেই জায়গায় হঠাৎ করে কোথা থেকে যেন একটা নূপুরের আওয়াজ শোনা যাচ্ছে। আমরা সেদিকে তাকাতেই দেখি যে শ্মশানের সামনে রাখা খাবারগুলো এবং লাল কাপড়ের নিচে থাকা পাতিলটি পড়ে যায়। তখনই আমাদের দুজনের শরীর শিউরে ওঠে যখন আমরা দেখতে পাই পাতিলের মুখে রাখা লাল কাপড়টি কেউ একজন যেন সজোরে টান দিয়ে সামনের দিকে নিয়ে গেছে। এটা দেখার পর আমরা দুজন দুজনের দিকে না তাকিয়ে পুরো শক্তি দিয়ে রাস্তার দিকে দৌড়াতে থাকি। আল্লাহর অশেষ রহমতে আমরা সেখান থেকে বের হতে পারি। রাস্তায় থাকা আমার কাজিনটা আমাদের দেখে আমাদের কাছে দৌড়ে আসে এবং রাস্তায় এসে আমার কাজিনের ফ্রেন্ড জ্ঞান হারায়। তখন আমার মনে হচ্ছিল আমি কেন জ্ঞান হারাচ্ছি না। আমার চোখে মুখে তখন নাকি ভয়ের ছাপ স্পষ্ট ছিল। অবশেষে তারা অনেক কষ্টে আমাদের দুজনকে ধরে বাসায় নিয়ে আসে। বাসায় এসে অনেকক্ষণ পর আমরা যখন নর্মাল হই তখন তারা আমাদেরকে জিজ্ঞেস করে কি হয়েছে, সব খুলে বলি তাদের। তখনই আমি আমার কাজিনের ফ্রেন্ডকে জিজ্ঞাসা করি তার হঠাৎ করে ঘাড়ে সমস্যা হওয়ার কারণ কি। তখন আমার কাজিনের ফ্রেন্ড বলে যে যখন আমরা দুজন পিঠে পিঠ লাগিয়ে দুদিকে তাকিয়েছিলাম তখন সে অন্য মনস্ক হয়ে যায় অনিচ্ছা সত্ত্বেও। তখন তার মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়, আমাদের কিছু হবে না তো। সামনের দিকে তাকিয়ে এগুলো ভাবতে ভাবতে সে খেয়াল করে যে নারকেল গাছ থেকে অস্পষ্ট কিছু একটা বের হয়ে তার দিকে আসছে এবং তার মনে হলো জিনিসটি তার কাঁধে হাত রেখেছে এবং হঠাৎ তার সামনে বড় বড় দুটি লাল চোখ স্পষ্ট হতে থাকে। তার বর্ণনা মতে লাল চোখ দুটি ছিল ঘুমন্ত কোনো ব্যক্তিকে জোর করে ঘুম ভাঙানো হলে রাগান্বিত লাল চোখ। তখনই তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা অনুভূত হয় এবং তার মুখ দিয়েও কোনো কথা বের হচ্ছিল না। যখন আমার কাজিনের ফ্রেন্ড এই কথাগুলো বলছিল তখন আমরা তার চোখে মুখে সেই ভয় দেখতে পাই। আমাদের দুজনের এই অবস্থা দেখে আমাদের কাজিনরা সিদ্ধান্ত নেয় একজন হুজুরের সাথে দেখা করার। আমরা যখন হুজুরের কাছে যাই তখন দেখতে পাই এশার নামাজ শেষ করে হুজুর বসে আছেন। আমরা গিয়ে হুজুরকে সমস্যার কথা বললে তিনি আমাদের এশার নামাজ পড়ে এসে পুরো ঘটনা খুলে বলতে বলেন। নামাজ শেষ করে এসে আমরা যখন হুজুরকে সব বলি তখন হুজুর আমাদের উপর রেগে যান এবং বলেন আমি জানা সত্ত্বেও কেন ওখানে ওদের নিয়ে গেলাম। আমি হুজুরের কাছে আমাদের সাহায্যের আবেদন জানাই। তখন হুজুর আমাদের বলেন
শুধু শুধু নিজের ওপরে এই বিপদ কেন আনতে গেলে? হুজুর আমাদের চিরকালের জন্য ওই দিকে যেতে নিষেধ করেন, তারপর দোয়া পড়ে ফুঁ দেন। তিনি আমাদের বলেন, ওদের ঘুমের সমস্যা করিস না। তোদেরকে যখন চলে আসতে বলা হয়েছে তখন তোরা কেন ওই জায়গায় ছিলি? তখন আমরা বলি, কেউ তো আমাদের চলে আসতে বলেনি। তখন হুজুর কাজিনের দিকে তাকিয়ে বলেন, কিরে ভেবে দেখ তো, কেউ কিছু বলেনি? তখন আমার কাজিনটা চুপ করে থাকে। হঠাৎ একজন বলে, আমরা যখন রাস্তায় দাঁড়ানো তখন ছোট একটা ছেলে এসে বলে ওদেরকে নিয়ে আসেন, এত সাহস ভালো না। ছেলেটি আরো ধমকের সুরে বলে, যান নিয়ে আসেন ওদের। তারপর ছেলেটি কোথায় চলে গেল আমরা খেয়াল করিনি। আমি চুপ করে বসে থাকি এবং সবার দিকে তাকিয়ে থাকি, ভাবতে থাকি এখানে যাওয়ার ঘটনা তো আমরা ছাড়া কেউ জানতো না। তখন আমরা হুজুরের দিকে একটু অন্যরকম ভাবে তাকাই। হুজুর বলেন, আমার একটা ছাত্র আছে যে আমাকে এসব কাজে সাহায্য করে। তোদের আমি যখন নামাজ পড়তে পাঠাই তখন সেই আমাকে সবকিছু বলে। ওই ছেলেটা তোদের যেতে দেখেছে, তোদের রক্ষা করার চেষ্টাও করেছে। বাবারে, এই দুনিয়ায় সব খারাপ না রে, ভালো আছে। তখন আমরা চলে আসি এবং এটা নিয়ে কথা বলি। ওই দিন আমাদের সাথে আর কিছু না হলেও পরে ঘুমের মধ্যে মাঝে মাঝে আমরা দেখতাম কেউ একজন ঘুম ঘুম ভাবে আমাদের বিরক্ত ভাবে তাকিয়ে লক্ষ্য করছে। হুজুরকে জানালে তিনি বলেন, ওরা কোনো ক্ষতি করবে না, সমস্যা নেই। তো এই ছিল আজকের ঘটনা। লেখার ভুল ভ্রান্তি ক্ষমা করবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে ঘটনাটি আমি পড়ে শোনালাম তা যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আরও একটা ঘটনায় যাচ্ছি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। জানি আপনি ভালোর দলে আছেন। নাম গোপন করার অনুরোধ জানিয়েছেন, তবে ঘটনাটির পুরো অংশটা আমি পড়ব না, পড়বেন শেগুফতা ফারহাত। চলুন চলে যাই ঘটনায়। ঘটনাটি আমার নানুর বাড়ির, পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার কোনো একটি গ্রামের। আমি তখন ক্লাস 5-এ পড়ি। হঠাৎ এক দুপুরে আমাদের গ্রামে এক পাগলির আনাগোনা হয়। তার পরনে ছিল কিছু ছেঁড়া ফাটা ও পুরনো পোশাক এবং তার মাথার চুলগুলো ছিল জট পাকানো। আমরা বাচ্চারা মিলে তাকে পাগলি পাগলি বলে ডাকতে থাকি এবং তার পিছে হাঁটতে থাকি। আমরা শুনতে পারি যে পাগলিটা হিন্দি এবং উর্দু ভাষায় বিড়বিড় করে কি যেন বলছে। তাতে আমরা বুঝতে পারি যে সে হয়তো ইন্ডিয়া থেকে আসছে। হঠাৎ আমাদের মধ্যে একজন বলে উঠল যে ওর নাম জিগা। তখন বাচ্চাদের মধ্যে একজন বলে উঠল, আয়েশা পাগলি। আমরাও সবাই মিলে তাকে আয়েশা পাগলি বলে ডাকতে লাগলাম। এভাবে কিছুদিন চলে যায়। প্রায় হাট বাজার থেকে আসার পথে তাকে বিভিন্ন জায়গায় বসে থাকতে দেখি। তাকে দেখে আমি আমার বাজারের ব্যাগ থেকে বিস্কুট বের করে তাকে দেই। সে প্রথমে সেটা নিতে চায় না। পরে আমি তার পাশে এক জায়গায় রেখে চলে যাই বাড়ির উদ্দেশ্যে। এভাবে কিছুদিন চলতে থাকে। আমি যখনই বাজারে বা দোকানে যাই হাতে করে বনরুটি বা কলা নিয়ে আসি তার জন্য। হঠাৎ আমাদের গ্রাম থেকে সে উধাও হয়ে যায়। তাকে আর খুঁজে পাওয়া যায় না। এভাবে চলে যায় 2 থেকে 3টি বছর। একদিন ভর দুপুরে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। সেদিন আমার বাজারে যাওয়ার কথা ছিল। আকাশে ঝিরিঝিরি বৃষ্টি দেখে আমি দুপুরে ঘুমিয়ে যাই।
কিছুক্ষণ পর আমার নানি আমাকে ডেকে বলে যে বাজারে যেতে হবে। আমি তাকে বললাম যে যাব না। তার কিছুক্ষণ পর আমার পাশের বাড়ির মামা আমাকে ডাক দেয় যে বাজারে যাবি আমার সাথে। আমি তাকে বলি, না, আমি যাব না, আপনি যান। এভাবে আমি শুয়ে পড়ি আবারও। হঠাৎ আমার মাথায় আসে যে বাজারে না গিয়ে যা আনা দরকার বাজার থেকে ওই মামাকে দিয়ে আনিয়ে নিলেই তো হয়। এই ভেবে আমি উঠে পড়ি এবং ওই অবস্থায় দৌড় দিই সেই মামাকে ধরার উদ্দেশ্যে, যে তার হাতে টাকা দেব এবং তাকে বাজার থেকে জিনিসপত্র আনতে বলে দেব। আমাদের বাজার ছিল আমাদের বাড়ি থেকে অনেক দূর, প্রায় 20 থেকে 25 মিনিট লেগে যায় হেঁটে যেতে। ইটের রাস্তা ও সাঁকো হওয়ার কারণে আমাদের বাজারের রাস্তায় কোনো যানবাহন চলে না। আমি দৌড়াতে দৌড়াতে চলে যাই অনেক দূর, এক ছোট ব্রিজের কাছে, যা আমাদের বাজারে যাওয়ার পথেই পড়ে। সে ব্রিজের উপর যখনই উঠব, হঠাৎ আমার পা পিছলে বৃষ্টির পানিতে জমে থাকা পানির মধ্যে পড়ে যাই এবং পড়ার সময় আমার মাথাটা ব্রিজের লোহার রেলিংয়ের সাথে আঘাত পেয়ে ব্যথা পাই। আমি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ি। কিছুক্ষণ পর আমার হালকা হালকা হুঁশ আসে। চোখ খুলে দেখি সেই পাগলিটা আমাকে ওঠানোর চেষ্টা করছে এবং তার হাতে আমার গায়ের জামা, সেটি দিয়ে সে আমার মাথা চেপে রেখেছে। আমার যখনই কিছুটা হুঁশ আসে তখন সে আমার হাত ধরে আমার মাথার গেঞ্জি সহ মাথা চেপে ধরিয়ে দেয়। আমি দেখতে পাই আমার মাথা থেকে রক্ত ঝরছে। হয়তো সে রেলিংয়ের আঘাতের কারণে মাথা কিছুটা ফেটে গেছিল। এদিকে আমি ঘুরে দেখি সেই পাগলিটা হেঁটে যাচ্ছে বিলের মধ্যে, হাঁটুর সমান পানির মধ্যে, ধান ক্ষেতের ভেতর। এভাবে দেখতে দেখতে ধান ক্ষেতের মধ্যে হারিয়ে গেল। আমিও উঠে বাজারের দিকে চলে গেলাম। গিয়ে মাথায় ব্যান্ডেজ করিয়ে বাসায় ফিরে আসলাম। তার পরের দিন আমি পাগলিটাকে অনেক খুঁজেছি। আমার গ্রামে, আমার আশেপাশের গ্রামে অনেক খুঁজেছি, কিন্তু আমি তাকে কোথাও খুঁজে পাইনি। আমার এটা জানা হলো না যে পাগলিটা হঠাৎ কোথা থেকে আসলো, আবার কোথায় চলে গেল, বা সে কি সত্যি মানুষ ছিল নাকি ছিল কোনো মানুষরূপী জিন। আমার কিছুই জানা হলো না। তবে এটা একটা অসম্পূর্ণ সত্য ঘটনা এবং আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। হয়তো ঘটনায় ভয়ের কিছুই নেই, তবে আমার অজানাই থেকে গেল পাগলিটা কে ছিল। কে? আমি অশরীরী, দেখতে পাবে না কবু। এত কাল ধরে শুনছ, শুনতে কি পাও না তবু? Voot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। শুনছেন Voot.com। পড়ে শোনাচ্ছি আরও একটি ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আনিসুজ্জামান আয়াত বলছি শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলার নিজপাড়া গ্রাম থেকে। আমি পড়াশোনার জন্য এখন ঢাকায় থাকি। ইচ্ছে করলেই আমি আপনাদের স্টুডিওতে যেতে পারি, কিন্তু আমি চাই ঘটনাটি আপনি পড়ে শোনান। ঘটনাটি আমি 2 অংশে লিখেছি। 2 অংশ দুজনের সাথে ঘটেছে। প্রথম ঘটনাটি ঘটে আমার মায়ের সাথে। ওনার কাছ থেকে আমি যেভাবে শুনেছি সেভাবেই বলছি। বলছেন মা, তোর ভাগ্নির জ্বর শুনে বাড়ির সকলে আমরা তোর আপুর বাড়িতে তোর ভাগ্নিকে দেখতে গিয়েছি। হঠাৎ দুপুরবেলা তোর এক দূর সম্পর্কের চাচির ফোন আসে। ফোন রিসিভ করতেই উনি বলে ওঠেন তোর দাদা নাকি বাড়িতে একা পড়ে গিয়ে কোমর ভেঙে ফেলেছেন। শুনে আমরা সকলে হতবাক হয়ে যাই। এদিকে বাবা বাড়িতে একাই ছিলেন এবং দাদা অসুস্থ, ওনাকে শুইয়ে রেখে গিয়েছিলাম। দুশ্চিন্তায় পড়ে গেলাম। উনি তো একা বিছানা থেকে নড়তেও পারেন না, তাহলে পড়ে গিয়ে কোমর ভাঙলেন কিভাবে?
ভেবেছিলাম বিছানা থেকে উঠতে গিয়ে হয়তো কোমর ভেঙেছেন। তড়িঘড়ি করে রেডি হচ্ছিলাম বাসায় ফেরার জন্য। তোর বাবাকে ফোনে পাচ্ছিলাম না। ভেবেছি তোর বাবা ওনাকে হাসপাতালে নিয়ে গেছে, ব্যস্ত, তাই কল ধরতে পারছে না। তোর চাচাকে ফোন দিলাম, উনিও কিছু জানেন না। উনি বাজারে ছিলেন এবং দ্রুত ওনার গাড়ি নিয়ে রওনা হন আমাদের বাড়ির উদ্দেশ্যে। বাসায় ফিরে দেখি তোর দাদা দিব্যি সুস্থ। তোর চাচির প্রতি ভীষণ রাগ হলো। মনে মনে ভাবলাম, কেউ এভাবে মজা করে? তারপর জানতে পারি তোর দাদার ছোট ভাই, ওনার কোমর ভেঙে গেছে। তো রাতে ওনাকে দেখতে আমরা তোর দাদিকে নিয়ে ওনাদের বাসায় যাই। গিয়ে দেখি শোকাবহ পরিবেশ। বাসায় সকল আত্মীয় স্বজন এসেছেন এবং সকলেই কান্নাকাটিতে ভেঙে পড়েছেন। তো ওখান থেকে ফিরতে ফিরতে আমাদের বেশ রাত হলো। এখানে বলে রাখা ভালো, ওনাদের বাড়িটি ছিল গ্রামের বেশ গভীরে। আমাদের বাড়ি থেকে ওনাদের বাড়ি যেতে একটা বিশাল বট গাছ, রুস্তম বাড়ি এবং একটি গোরস্থান পেরিয়ে যেতে হয়। তো গ্রামের রাস্তা হওয়ার কারণে এত রাতে কেউ ওই রাস্তায় চলাচল করে না এবং রুস্তম বাড়িটি ভূত প্রেতের আড্ডাখানা হিসেবে বেশ পরিচিত। এমনটি বলার কারণ, ওই বাড়ির পাশ দিয়ে রাতে যে কেউ গেলে তাদের সাথেই ধস্তাধস্তি, ঢিল ছুঁড়ে মারা, রাতে স্বপ্নে আসা ইত্যাদি কাজকর্ম ঘটত। তাই রাতে ফেরার সময় আমাদের বেশ ভয় হচ্ছিল। গোরস্থান পেরোনোর সময় আমাদের কোনো সমস্যা হলো না। যখনই রুস্তম বাড়িটির কাছে আসলাম, হঠাৎ ছমছমে পরিবেশ। রাস্তার নিস্তব্ধতা ভাঙল। রাস্তার ধারের ক্ষেতগুলিতে হুঙ্কার দিয়ে উঠল কিছু শেয়ালের দল। চিৎকারগুলো এমনই করুণ ছিল যে মনে হচ্ছিল কেউ ওদের ছিঁড়ে খেয়ে ফেলছে। তারপর যখন রুস্তম বাড়ি অতিক্রম করা শেষ, হঠাৎ কিছু কুকুর হাঁপাতে হাঁপাতে আমাদের অতিক্রম করলো এবং শুনতে পেলাম হুতুম পেঁচার ডাক। নিমেষেই সব থেমে গেল, আবার সব শুনশান। বাড়িতে আসার পর তো দাদি বলল, বৌমা, এত দূর থেকে আসলাম, এত রাতে, ঘরে তোমার ছোট দুটি বাচ্চা, তুমি এক কাজ করো, একটু আগুন জ্বালিয়ে আগুনের পাড় থেকে হেঁটে যাও আর গোয়াল ঘরে একটা চক্কর লাগিয়ে তারপরে ঘরে ফেরো, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়লে। তোর ছোট ভাই আমার ডান পাশে এবং তোর বাবা আমার বাম পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুমের মাঝে আমি স্বপ্নে দেখতে পেলাম এক রক্ত হিম করে দেওয়ার মতো ব্যাপার। আমার শির দ্বারা ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম বিশাল এক অবয়ব, যার মাথা নেই। জিনিসটা এতই বড় ছিল যে তার পুরো শরীর যেন আকাশ ছুঁয়েছে। আমি প্রাণ বাঁচানোর জন্য বাড়ির দিকে দৌড় দিলাম এবং এক পর্যায়ে আমাদের বাড়িতে এসে আমি মাটিতে লুটিয়ে পড়লাম এবং সেই অবস্থায় ওই জিনিসটি আমার গলা চেপে ধরল। ঘুমের মাঝে আমি চিৎকার করছি, আমার চিৎকার কেউ শুনতে পাচ্ছে না। আমি দৌড়াতে পারছি না। আমি এক পর্যায়ে মরে যাচ্ছি প্রায়। এমন সময় কালেমা পড়তে লাগলাম। এরপর তোর বাবা আমার ঘুম থেকে আমাকে টেনে তুলল এবং তোর বাবা বলল, আমি ঘেমে বালিশ ভিজিয়ে ফেলেছি, অদ্ভুত আওয়াজ করছিলাম। এরপর ঘটনাটি তোর নানিকে জানাই। বলে রাখা ভালো, উনি কুসংস্কারাচ্ছন্ন একজন ব্যক্তি এবং জিনভূতে দারুণ বিশ্বাসী। ঘটনার এক পর্যায়ে তোর নানি বলে, ছোটবেলায় তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনা। সালটা 1975 অথবা 76। আমি তখন 10-12 বছর বয়সী। আমার বাবা ছিলেন তালুকদার, অর্থাৎ অনেক সম্পত্তির মালিক। এজন্য আমাদের শত্রু ছিল অনেক। আমরা 2 বোন ছিলাম। আমি ছিলাম জ্যেষ্ঠ এবং আমার ছোট 2জন ভাই এবং বড় 2জন ভাই ছিল। তখনকার সময় আমাদের গ্রামে বাজার ছিল না। বাজার ছিল নালিতাবাড়ি, অর্থাৎ আমাদের চীনামারা গ্রাম থেকে প্রায় 5 কিলোর পথ। রাস্তাঘাট ছিল না বাজারে যাওয়ার মতো, যাওয়া মানে যুদ্ধ করা। বন জঙ্গল পেরিয়ে, ভোগাই নদী পেরিয়ে, আলিয়াখালী নামের একটি খাল পেরিয়ে তারপর বাজারে যেতে হতো। এজন্য বাবা সপ্তাহে 1 দিন বাজারে যেতেন। এমনই একদিন মঙ্গলবারে বাবা বাজারের উদ্দেশ্যে রওনা হলেন। জমি জমা নিয়ে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল, তাই তিনি ঠিক করলেন ভূমি অফিসে গিয়ে কাগজপত্র সবকিছু ঠিক করে তারপর বাজার করে বাসায় ফিরবেন। তিনি সব কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে মোটামুটি রাত হয়ে গেল। আলিয়াখাল পের হওয়ার সময় তিনি অদ্ভুত কালো ছায়ামূর্তি দেখতে পেলেন। ছায়ামূর্তিটি বাবাকে পাশ কাটিয়ে হঠাৎ সামনে মিলিয়ে গেল।
বাবা চোখের ভুল ভেবে আবার হাঁটতে শুরু করলেন। যখন নদীটি পার হবেন তখন হঠাৎ খেয়াল করলেন ছায়া মূর্তিটি আবার বাবার পাশে পাশে হাঁটছে, যেন অবয়বটি বাবাকে ফলো করছে। এবার বিষয়টি তিনি অনেক ভালোভাবে খেয়াল করলেন। পাশ ফিরতে দেখলেন অবয়বটি দৌড় দিয়ে মিলিয়ে গেল। যেহেতু দিনটি ছিল মঙ্গলবার, তাই উনি ভয় পেতে লাগলেন, কারণ গ্রামে প্রচলিত রয়েছে শনিবার এবং মঙ্গলবার দিনগুলো ভালো না। বাবা বাসায় ফিরে ঘামতে লাগলেন। আমি তখন ঘুমিয়েছিলাম। যথারীতি মা খাবার খেয়ে শুয়ে পড়লেন। বাবা ঘুমাতো অন্য এক ঘরে। হঠাৎ রাতে ব্যথায় গোঙানির আওয়াজ শুনতে পেলেন মা। দরজা খুলে যা দেখলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। আমাদের বাবার ঘরের সামনে একটি লাউ গাছের মাচা ছিল। মা দেখলেন বাবা ওই মাচার নিচে রক্ত বমি করতে করতে ভাসিয়ে ফেলেছেন এবং তিনি মাটিতে শুয়ে ব্যথায় কাতরাচ্ছেন। ইতোমধ্যে মায়ের চিল্লাচিল্লি শুনে ওই ঘর থেকে কাকা কাকি বেরিয়ে আসলেন এবং বাবাকে ঘরে শোয়ানো হলো। তারপর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসলো। এরপর বাবাকে বলা হলো কি হয়েছিল তার সাথে। রাতে হঠাৎ আমার জল তেষ্টা পায়। পানি খেতে বের হলাম, দেখলাম দুটি আগুনের গোলা লাউ গাছের মাচার নিচ থেকে হঠাৎ দৌড়ে পালিয়ে গেল। বিষয়টা ভালো ঠিক ছিল না। সেই জন্যই দ্রুত কল চেপে পানি খেয়ে ঘরে চলে যাব ভাবলাম। যেই না আমি পানি খেতে গিয়েছি, হঠাৎ একটি বাতাসের পাঁক পানির কলের মধ্যে এসে মিলিয়ে গেল। তারপর আমি পানি খেয়ে ঘরে চলে আসতে লাগলাম। লাউয়ের মাচার নিচে এসে তীব্র পেট ব্যথায় আমি লুটিয়ে পড়লাম। এরপর শুরু হলো রক্ত বমি। এরপর তোর বাবার জন্য দূর দূরান্তের কবিরাজ আনা হয়, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। দিন দিন তোর বাবার অবস্থার অবনতি হচ্ছিল। কিচ্ছু খেতে পারতেন না। খাওয়ার সাথে সাথে রক্ত বমি করে ভাসিয়ে ফেলতেন। কোনো কিছুতেই কাজ হচ্ছিল না দেখে এক বিরাট কবিরাজ শেরপুর থেকে আনা হয়। ওনার আসতে 7 দিন সময় লেগেছিল, কারণ সে সময় না ছিল কোনো রাস্তাঘাট, না কোনো গাড়ি। তারপর উনি বলেন অনেক দেরি করে ফেলেছি, উনি আর কিছু করতে পারবেন না। উনি বললেন আমার বাবার উপরে কালো জাদু করা হয়েছে। এলাকার জাফর নামের একজন লোক জমি জমা নিয়ে জেদ করার কারণে বাবার উপরে ভয়ঙ্কর কালো জাদু করেছে এবং জিন চালান দিয়েছে। এই জাদু করতে বাবার ব্যবহৃত কাপড়, চুল, নখ, রক্ত এ সমস্ত ব্যবহার করা হয়েছে। জিনদের বলেছে তোর বাবার রূহ হলো ওদের খোরাক, তাই কিছুতেই এই জিনগুলো তোর বাবাকে না মেরে পিছু ছাড়বে না। এরপর অনেক জোরাজুরি এবং টাকার লোভ দেখালে উনি কাজ করতে রাজি হন এবং বলেন বাবাকে সুস্থ করতে পারলেই কেবল উনি টাকা নেবেন। এছাড়া খরচপাতি সব আমাদের দিতে হবে। চিকিৎসা করতে অনেক দিন সময় লাগবে এবং ওনার থাকার ব্যবস্থা করতে হবে। অনেক দিন চিকিৎসা চলছিল। হঠাৎ একদিন রাতে বাবা রক্ত বমি করতে করতে পরলোক গমন করেন। আমরা রীতিমতো দিশেহারা হয়ে পড়ি। বাবার মৃত্যুর সময় কবিরাজ পাশেই ছিলেন। যখন দুঃখের হাহাকার শুরু হয়, আমরা সকলকে জানাই দাফনের ব্যবস্থা করতে ব্যস্ত, তখন কবিরাজকে খুঁজে পাওয়া যায়নি। পরিবার হারানোর কি বেদনা তা আমি দেখেছি। ঘটনাটি বলার সময় তোর নানির চোখ থেকে বাবা নামক বৃক্ষ হারানোর যন্ত্রণা ঝরে পড়ছিল বলে মা শেষ করেন। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। বিদায় নিচ্ছি আজকে। তো যাই হোক, এটাই তিনি পাঠিয়েছেন। আশা করছি আপনাদেরও এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমরাও অনেক আনন্দিত হব। আশা করছি বাকি ঘটনাগুলো শুনবেন। এখন আমরা এমন কিছু ঘটনায় যাব যে ঘটনাগুলো হয়তো আগেও শুনেছেন বা কখনো শোনেননি বা বারবার শুনতে চাইবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি এখন চলে যাই সেই সব ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক টু ভূত.com। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন, আমিও ভালো আছি। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাব এবং আমাদের আজকের যে ঘটনাটি সেটি প্রথমে একটি ইমেল দিয়ে শুরু করতে চাই। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় প্রবেশ করি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, জানি আপনি ভালোর দলে সবসময় থাকেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করেন, তাই জানতে চাইব না কেমন আছেন। 2017 থেকে আছি আর ভূত.com-এ 117 নম্বর এপিসোড থেকে আছি। রাসেল ভাই আমার পরিচয়টা গোপন রাখুন। তারপরে তিনি তার অ্যাড্রেস শেয়ার করেছেন, নাম ঠিকানা সবকিছু এখানে আছে, যেটা আমি বলতে চাচ্ছি না। তারপর তিনি লিখছেন, রাসেল ভাই আমি অনেক দিন আগে একটা রেকর্ড ক্লিপ পাঠিয়েছিলাম, হয়তোবা প্রচারযোগ্য হয়নি, তাই আজকে অন্য একটি বাস্তব ঘটনা লিখে পাঠাচ্ছি। প্রচারযোগ্য হলে লিসেনারদের সাথে শেয়ার করবেন। যাক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে আসি। ঘটনাটি 1995-96 মধ্যে কুমিল্লা জেলা সদরের কোনো এক গ্রামে ঘটে। তার আগে একটু বলে নিচ্ছি, লোকটার সম্পর্কে না হয় ঘটনার প্রথম অংশে শুনে লিসেনাররা ভাববেন এই টাইপের লোকদের আবার প্যারানর্মাল ঘটনা হয় নাকি। আমি যার ঘটনা বলবো সেই লোকটির একটাই বদভ্যাস, মদ্যপান। কিন্তু ঘটনাটি ঘটে সে যখন দুনিয়ার মায়া ত্যাগ করে তখন। যাক, আসা যাক মূল ঘটনায়। ঘটনা বলার সুবিধার্থে লোকটির ছদ্মনাম ব্যবহার করছি। ধরে নিলাম লোকটির নাম চারু মিয়া। একদিন চারু মিয়া অনেক বেশি মদ্যপান করে। সারাদিন যা রোজগার করে বেশ কিছু অংশ মদ্যপান করে এবং বাকিগুলো পকেটে থাকে বা কখনো কোথাও পড়ে যায়, তার কোনো ঠিক নেই। ঠিক সেদিন মদ্যপান করে বাড়ি আসার পর কোনো বাজার সদাই না থাকায় তার স্ত্রী এবং বাচ্চারা সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন চারু মিয়া এতটাই নেশাগ্রস্ত ছিল যে তার কোনো হিতাহিত জ্ঞান ছিল না। সে তখন ঘর থেকে তরকারি কাটার একটা বটি নিয়ে এসে বলে সবাইকে জবাই করে ফেলবেন। তার আশেপাশের অনেক লোক তখন জড়ো হয়ে গেছে। সবাই যখন চেষ্টা করছে ওর হাত থেকে বটিটি নিতে, তখন সে চাচ্ছে কাউকে না কাউকে আঘাত করতে। এক পর্যায়ে উপস্থিত সমস্ত লোকজন ভাবেও নি এমন একটা ঘটনা ঘটবে। চারু মিয়া কাউকে আঘাত করতে না পেরে নিজের গলায় বটি চালিয়ে দেয়। তখন উপস্থিত সবাই যারা ছিল তারা সবাই অনেকে ভয় পেয়ে যায়। তখন মুহূর্তের মধ্যেই তার হাত থেকে বটি পড়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই তাকে ধরতে আসবে, তখন আচমকা দুই হাতের দুই আঙুল দিয়ে গলায় একটা টান দেয়। ততক্ষণে 2-3 জন এসে গামছা দিয়ে গলা পেঁচিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছে। কিন্তু হাসপাতালে যাবার আগেই পথেই সে মারা যায়। এখান থেকেই মূল ঘটনার শুরু। সে আত্মহত্যা করলেও সে যেহেতু সুস্থ মানুষ ছিল না, তাই গ্রামের কবরস্থানে তাকে দাফন করতে কোনো বাধা ছিল না এবং দাফন কাজও অনেক দ্রুত করা হয়। তার মৃত্যুতে যারা উপস্থিত ছিল তাদের অনেকেই সেই চোখের সামনে ভয়ানক আত্মহত্যা দেখে মারাত্মকভাবে ভয় পেয়েছিল। গ্রামের যে কবরস্থানে তাকে দাফন করা হয়েছে তার পাশেই যাতায়াতের রাস্তা এবং অন্য পাশে বিশাল দিঘির সমান, কিন্তু সবাই পুকুর বলে। আর ঘটনা যখন 1995 সালের, তখনকার সময় সন্ধ্যার পরে এই রাস্তায় মানুষের যাতায়াতটা অনেকটা কম ছিল। যেদিন তাকে দাফন করা হয় তার পর দিন থেকেই এই গ্রামের এবং পাশের গ্রামের যারাই এই রাস্তা দিয়ে একটু রাত করে যাওয়া আসা করে তারাই দেখে চারু মিয়া রাস্তার পাশে হাঁটাহাঁটি করছে, কেউ বা দেখে কবরস্থানের দেয়ালের উপরে হাঁটাহাঁটি করছে। তখন অনেকেই ডাক দেয় কিন্তু সাড়া পায় না, ভাবে হয়তোবা আজকে বেশি নেশা করেছে তাই এমনটা হচ্ছে। কিন্তু সেই মানুষগুলো যখন বাড়িতে ফেরে এবং জানতে পারে যে চারু মিয়া আর এই পৃথিবীতে নেই, তখন তারা ভাবে তাহলে আমরা কাকে দেখলাম। মাঝরাতে আশেপাশের মানুষগুলো রাতে সজাগ হলে কেন যেন একটা শব্দ পায় কবরস্থান থেকে, আর অনেকগুলো কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ। সপ্তাহখানেক পরের ঘটনা, ভয়ঙ্কর এক ঘটনা। চারু মিয়ার পাশের বাড়ির এক লোক ব্যবসার কাজে বাইরে ছিলেন এবং অনেকদিন ধরেই সেখানে ছিলেন। তিনি যেদিন বাড়ি ফিরবেন ওই কবরস্থানের কাছাকাছি আসতেই চারু মিয়াকে দেখেন। তখন বলেন, চারু ভাই এত রাতে কি করো এখানে, বাড়ি চলো। তখন চারু মিয়া আস্তে আস্তে হাঁটছে। ওই লোক আবার বলল, চলো না, আমি বাড়ি নিয়ে যাব। এই বলে যখন লোকটি চারু মিয়ার হাতটা ধরল, ঠিক তখনই চারু মিয়া মাথা উঠিয়ে তাকালো। প্রতিবেশী লোকটা ভয়ে দেখল চারু মিয়ার গলায় ক্ষত এবং সেখান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, আর চারু মিয়া 2 হাতে আঙুল দিয়ে গলায় আস্তে আস্তে টান দিচ্ছে। লোকটা ভয়ে একদম জমে গেছে। যখন তার সামনে চারু মিয়া ভীষণ বাজেভাবে একটা হাসি দিল, লোকটা তখন জোরে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। তার যখন জ্ঞান ফেরে, কবরস্থানে
পাশের বাড়িতে বাড়ির অনেক মানুষ তাকে ঘিরে আছে, কিন্তু সেই ভদ্রলোক প্রায় 3 দিন কোনো কথাই বলতে পারে না। আর এই 3-4 দিন তার ভীষণ জ্বর হয়। পরে সবাইকে বলে তার সাথে কি ঘটনা ঘটেছিল। সবাই বলে চারু মিয়া তো আর নেই, মারা গেছে। তখনকার সময় যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো ছিল না, কে তাকে ফোনে জানাবে চারু মিয়া নেই। তারপর ধীরে ধীরে সবার মধ্যে ছড়িয়ে পড়ল, সন্ধ্যার পর কেউ আর একা রাস্তায় বের হতে সাহস করে না। অনেকেই এই এলাকায় আসলে দূর থেকেই অপেক্ষা করে আরও লোকজন আসলে একসাথে যাবে বলে। পাড়ার অনেক ছেলেমেয়েরাই যখন 10-12 জন একটা গ্রুপ বানায়, 2-1 জন কেউ আসলে তাদের রাস্তা পার করে দেয়। আর একদিনের ঘটনা। লেখাটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি ছোট করার চেষ্টা করছি। আসলে সম্পূর্ণ ঘটনা বলতে গেলে ইমেইলে অনেক বড় হয়ে যাবে। আরেকদিন এলাকার এক মুদি দোকানদার তার দোকানের মালামাল কিনে এলাকার একটা রিকশায় দিয়ে উনি সাইকেল দিয়ে পিছে পিছে আসছিলেন। রাত তখন প্রায় 9টা বাজবে। হঠাৎ মাঝ রাস্তায় তার সাইকেলের পাংচার হয়ে যায় এবং রিকশাওয়ালা ভাইকে তিনি ডাকলেও রিকশাওয়ালা ভাই শুনতে না পেয়ে চলে যায়। তখন দোকানি কি করবেন, এত রাতে সাইকেল মেরামতের দোকানও বন্ধ, কোনো উপায় না পেয়ে হাঁটা ধরলেন। তার মধ্যে সে ভয় পেতেও শুরু করলেন। এতখানি রাস্তা হেঁটে যাবেন, কিন্তু কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় কি হবে? ওইদিকে রিকশাওয়ালা ভাই কবরস্থানের কাছাকাছি আসতে দেখে দূর থেকে সাদা কোনো মানুষের অবয়বের মতো কিছু একটা মুভ করছে। সে তখন থেমে গেল আর পেছনে ফিরে দেখল দোকানি নেই। রিকশাওয়ালা চিন্তিত হয়ে পড়লেন, উনি আবার কোথায় গেলেন? আমি একা কিভাবে যাব? রিকশাওয়ালা ভাই অনেকক্ষণ অপেক্ষা করতে করতে কাউকে না পেয়ে চিন্তা করলেন একাই যাবেন। তখনই সাদা অবয়বটি মনে হচ্ছে ধীরে ধীরে কাছে এগিয়ে আসতে লাগলো। তিনি রিকশাটি একটা সাইডে রেখে সেই বড় পুকুরের পাড় দিয়ে ওই পারে যাওয়ার জন্য হাঁটা দিলেন। বলে রাখা ভালো, পুকুরের 2 পারে কিছুটা জঙ্গল ও কয়েকটা কবর রয়েছে, সেগুলো সবই পারিবারিক। এখান দিয়ে সন্ধ্যার পরে কেউ যায় না, যদিও কেউ কখনো কিছু দেখেনি। এখন রিকশাওয়ালা ভাইয়ের কাছে যেন চারু মিয়ার কবর থেকে এই জঙ্গলের রাস্তা অনেক ভালো। তিনি অনেকক্ষণ হাঁটার পর অপর পাশে গিয়ে দেখেন এলাকার ছেলেগুলো নেই। রিকশাওয়ালা ভাই চেনেন সবাইকে, উনি 2-3 জনকে ডাক দিলেন, তারা আসতে চাইছিল না। অনেক অনুরোধ করে তাদের সবাইকে জড়ো করলেন তিনি এবং একসাথে লাঠি নিয়ে ওই পাশে গিয়ে রিকশাটা আনবেন বলে হাঁটতে শুরু করলেন। দূর থেকে কেউ চিৎকার করে ডাকছে। একটু পরে দেখেন দোকানি আসছে। তখন দোকানি কেন দেরি হলো বলল, আর রিকশাওয়ালা ভাইও কতটুকু ভয় পেয়ে জঙ্গলের রাস্তা দিয়ে ওই পাশে গিয়েছে সেটাও বলল। ওই পাশে গিয়ে ছেলেগুলো বলল এক কথা, তারা আজকে শুধুমাত্র 3 জন করে 2 পাশে ছিল। 2 পাশে তারাই দেখল কবরের ওপর অদ্ভুত ধরনের একটা আলো জ্বলছে আর নিভছে। এটা দেখে তারা কেউ ভাবছে একবার রাস্তায়, একবার কবরস্থানের দেয়ালের উপর কেউ যেন হাঁটাহাঁটি করছে। পরে 2 পাশে ছেলেরা জোরে চিৎকার করে একে অপরকে ডাক দিতে লাগলো। তখন আশেপাশের বাড়ি থেকে মানুষ বেরিয়ে আসলো এবং জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন তাদেরকে ঘটনা বললে তারা কিছুই দেখতে পায় না। পরে ওই পাশের ছেলেগুলোকে নিয়ে আসতে দেখে তারাও অনেক ভয় পেয়েছে। এরপর যে যার বাড়ি চলে যায়। গ্রামবাসীর মধ্যেও একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা পাশের 2 গ্রামে পরের এক মসজিদের হুজুরের কাছে যান, কেননা ওই হুজুর অনেক কামেল বান্দা ছিলেন। হুজুর পরদিন সন্ধ্যার পর আসলেন এবং গ্রামবাসীকে বললেন, এটা ভয়ের কিছু নেই, চারু মিয়ার মৃত্যুটা অস্বাভাবিক মৃত্যু, তাই একটা দুষ্টু জিন সুযোগ পেয়ে এই কাজ করেছে। মানুষ যখন ভয় পাওয়া শুরু করলো তখন ওই জিন ইচ্ছে করেই সবাইকে আরো ভয়ঙ্করভাবে ভয় দেখাতে শুরু করলো। আর চারু মিয়ার দাফনে হয়তোবা কিছু ভুল ছিল। যাক, এশার নামাজের পর তোমরা সবাই আসো, আমি গায়েবানা জানাজা পড়ে দোয়া করে দেব, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। হুজুর এই গ্রামের মসজিদে এশার সালাত আদায় করে তার নিয়ম মতো জানাজা এবং দোয়া করে চলে যান। পরবর্তীতে আর কোনো সমস্যা না হলেও মানুষজন সন্ধ্যার পর একা আসা যাওয়া করতেন না সেই রাস্তা দিয়ে। এই ছিল ঘটনা। ইমেলটা বড় হয়ে গেল, অনেক কিছুই বাদ দিতে হয়েছে। আর আমরা 2000 সালে এই গ্রামে জমি কিনি, বাড়ি করি, একই সূত্রে এই ঘটনাটি শুনতে পাই। ছোট বড় সবারই মুখে এই ঘটনা শোনা যায়। তাই রাসেল ভাই, আমি 100% সত্য ঘটনা এটাকে বলবো। প্রচারযোগ্য হলে প্রচার করবেন, আর ঘটনা সিলেক্টেড হলে আমাকে জানাবেন। এই প্রথম আমি অনেক বড় একটা লেখা লিখলাম, লেখার অভিজ্ঞতা নেই, জানি না লেখায় ভুল হয়েছে কিনা, যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনাটি আসলেই অনেক চমৎকার এবং আশা করছি আপনারা যারা শুনলেন তাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদেরকে ইমেল করে ঘটনা পাঠাবেন। ঈদ কিন্তু একেবারেই কাছাকাছি চলে এসছে, সুতরাং দ্রুত ঈদের এপিসোডের ঘটনা পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনার সময়কাল 1970-এর মাঝামাঝির দিকে। আমাদের গ্রামটা তখন অত্যন্ত অজপাড়া গা। আমার বয়স তখন এই ধরুন 16 কি 18। আমি তখন আমাদের বাসা থেকে বেশ দূরে একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসায় পড়তাম এবং বোর্ডিংয়ে থাকতাম। তো একদিন হলো কি, মাদ্রাসার বড় হুজুর আমাকে ডাকলেন এবং বললেন, হামিদ মিয়া, তোমাকে আজকে আমার সাথে পাশের একটি গ্রামে যেতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর কেন? হুজুর গম্ভীর স্বরে আমাকে বললেন, ওই গ্রামে কিছুদিন যাবত একটু সমস্যা হচ্ছে, আমাকে মাগরিব বাদে সেখানে যেতে বলা হয়েছে, তাই তোমাকেও নিয়ে যাই। হুজুরের মুখে এই কথা শুনে আমি 7-5 না ভেবে বললাম, আচ্ছা, মাগরিব বাদ আমি তৈরি হয়ে থাকবো, আপনি ডাক দিলে আপনার সাথে চলে যাব। যথারীতি যে কথা সেই কাজ। মাগরিবের নামাজ শেষ করতেই হুজুর আমাকে বললেন, হামিদ মিয়া, আমার ঘরে কিছু জিনিসপত্র ভরা একটা ব্যাগ আছে, তুমি ব্যাগটা নিয়ে আমার সাথে চলো। তৎকালীন সময় কোনো যানবাহনের অতটা চলাচল ছিল না, তাই হুজুর আর আমি পায়ে হেঁটে রওনা দিলাম পাশে গ্রামের উদ্দেশ্যে আমাদের যাত্রা। পথে যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি যদিও, কিন্তু ওখানে পৌঁছানোর পর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি মূলত যেই বাড়ির উদ্দেশ্যে ওইখানে যাই, ওইখানে পৌঁছানোর পর দেখি সেই বাড়ির উঠোনে 3টা লাশ শোয়ানো আছে। শুধু লাশের গায়ে একটি করে চাদর দিয়ে রাখা। আশেপাশের মানুষ একটু দূরে দাঁড়িয়ে আছে। হুজুর এরকম অবস্থা দেখে ওই লাশের পরিবারদের জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, আর লাশকে এই অবস্থায় রেখেছ কেন? এদের গোসল করানো হয়নি? মূলত আমরা সেখানে যাই লাশের জানাজা এবং কিছু অশরীরীর ঘটনার মীমাংসা করতে। হুজুর পরিবারের একজনকে বললেন, লাশের মুখ থেকে চাদর সরাও, আমি এদেরকে একটু দেখতে চাই। কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসেনি। তখন আমাকে হুজুর বলল, হামিদ মিয়া, এই লাশের উপর থেকে চাদর সরিয়ে একটু দেখাও। হুজুরের কথা মতো আমি চাদরটা সরাই, কিন্তু চাদরটি সরিয়ে আমি আমার জীবনের সব থেকে ভয়াবহ জিনিসটি দেখি, আর তা হলো লাশটি মাথার সাইড থেকে পুরো অর্ধেক পর্যন্ত মনে হয় কেউ চাপাতি দিয়ে কুপিয়ে আলাদা করে ফেলেছে। কিন্তু না, পরে 2টি লাশের ওপর থেকে চাদর সরানোর পর দেখি একটি লাশের ঘাড়ের ওপর থেকে পুরো শরীরের অর্ধেক নেই। মনে হচ্ছে কেউ তাদেরকে টেনে ছিঁড়ে আলাদা করে ফেলেছে। এই দেখে আমি সহ্য করতে পারি না, সাথে সাথে বমি করে দেই। তা দেখে হুজুর আমাকে বলল, হামিদ মিয়া, তুমি ঠিক আছো? আমি অভয় দিয়ে বলি, হ্যাঁ ঠিক আছে। এরপর যথারীতি গ্রামের কিছু সাহসী লোক দিয়ে লাশের গোসল ও জানাজা দিয়ে দাফন করে দেওয়া হয়। এরপর পরিবারের কাছে হুজুর জিজ্ঞাসা করলেন, এই সব ঘটল কিভাবে? পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ কষ্টভরা মুখ করে বললেন, এরা 3 জন আমার ছেলে। এরা প্রতিদিন কুমার নদীতে নৌকায় মাছের খোঁজে দূরে দূরে যেত। হঠাৎ একদিন তারা 3 ভাই মিলে কাঠের তৈরি অদ্ভুত একটা বাক্স বাসায় নিয়ে আসে। তারপর তারা সেই বাক্সটা খোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পারেনি। গত 5 দিন আগে অনেক চেষ্টার পর ওই বাক্স ভাঙতে সফল হয়েছে। বাক্স ভাঙার পর থেকেই তারা কেমন যেন শুরু করেছিল। মনে হচ্ছিল কিছু দেখে ওরা অনেক ভয় পেয়েছে। তারপরও তারা মাছ মারতে যায়। আমি তাদের মাছ মারতে যেতে নিষেধ করি। নিষেধ উপেক্ষা করে মাছ মারতে যায় তারা। পরে কাল সকালে ওই নৌকায় তাদের এই অবস্থায় পাওয়া গেছে, লাশ। হুজুর সেই বাক্সটি দেখতে চায়। লোকটি বাক্সটি নিয়ে হুজুরের দিকে আসে এবং তখনই হুজুর বাক্সটি দেখে কেমন যেন একটু অস্বস্তি বোধ করতে থাকেন। তারপরে হুজুর ভালো করে বাক্সটি পর্যবেক্ষণ করেন এবং তিনি দেখতে পান, আমিও দেখতে পাই, বাক্সটির সারা গায়ে বিভিন্ন রকমের লেখা, এবং লেখাগুলো তৎকালীন সময় হুজুর ঠিক মতো পড়তে পারছিলেন না, কিন্তু তারপরও যতটুকু তিনি পড়তে পেরেছিলেন তা হলো বাক্সটির ওপরের অংশে লেখা ছিল, মৃত্যু সমান, যেই খুলবে সেই মরবে। এই শুনে ওইখানকার সব লোকজন এবং আমিও চমকে যাই। সাথে সাথে হুজুর বাক্সটি আগুনে পুড়িয়ে ফেলতে চান, কিন্তু দুঃখের বিষয় হলো বাক্সটি আগুনে পোড়ানো যাচ্ছিল না। সব বুঝে শুনে হুজুর বলেন,
এই বাক্সটি আমার সাথে নিয়ে যাব এবং কাল সন্ধ্যায় আমি এর ফলাফল জানাবো যে বাক্সটি আসলে ধ্বংস করতে পারা যাবে কিনা। এরপর আমরা ওখান থেকে বাড়ির দিকে রওনা দেই। মাদ্রাসার দিকে চলে আসি। বাড়িতে আসার সময় আমাদের কিছু টুকটাক সমস্যার ভেতর পড়তে হয়, যেমন জোরে জোরে গাছে ঝাঁকি দেওয়া, পেছন থেকে বিভিন্ন পশু পাখির কণ্ঠ শুনতে পাওয়া, মেয়েলি কান্নার আওয়াজ শোনা। তারপরে হুজুর সাথে ছিলেন দেখে মনে সাহস ছিল। আমাদের মাদ্রাসায় পৌঁছাতে তখন প্রায় রাত 1টা। মাদ্রাসায় আসার পর হুজুর তার নিজের কাছে থাকা কিছু জিনের মাধ্যমে জানতে পারে যে এই বাক্সটি প্রায় 250 থেকে 350 বছরের পুরনো বাক্স। এটা বিভিন্ন যুদ্ধে এ ধরনের অস্ত্র হিসেবে নিক্ষেপ করা হতো এবং নিক্ষেপের সময় অস্ত্র ভেঙে যেত এবং ওই অস্ত্রের থেকে 8 থেকে 10 জন বন্দী থাকা জিন আশেপাশে প্রায় সব মানুষকে নৃশংসভাবে হত্যা করত এবং পুনরায় সেই অস্ত্রের ভেতর মানে বাক্সের ভেতর চলে যেত এবং বাক্সটি পুনরায় আগের মতো হয়ে যেত। এই কাজে এই বাক্স তৈরি করা হতো এবং তারা আরও বলে এই বাক্স তৈরি হয়েছিল সুলাইমান আলাইহিস সালামের আমলে। তারা বলেন এরকম বাক্স পৃথিবীতে প্রায় 95 থেকে 96টি আছে। কালের বিবর্তনে এই বাক্সের ধরন ও আকার পাল্টিয়েছে। হুজুর তখন বলেন এই বাক্স ধ্বংস করা যায় কিভাবে? তখন সেই জিনগুলো হুজুরকে জানায় এই বাক্স কোনোদিন ধ্বংস করা যায়নি কিংবা যেত না, তাই তারা এই বাক্সগুলো বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে কিংবা বিভিন্ন গোপন স্থলে লুকিয়ে রাখে। তারা এও জানান এই বাক্স প্রথম তৈরি করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যদের রক্ষা করার জন্য। তারপর থেকে ওই বাক্স বড় হুজুর গোপনে কোথাও লুকিয়ে রাখে এবং 3 জনকে সেটা পাহারা দিতে বলে, যাতে কেউ কোনোদিন আর ওই বাক্সের সন্ধান না পায়। আমার দাদাসহ আমাদের এই পীর বংশের বিভিন্ন লোকের মুখে শোনা আজও সেই বাক্স আমাদের বংশের কারো না কারো কাছে লুকানো আছে। আমার ফ্যামিলি মেম্বারদের সাথে অনেক ধরনের ঘটনা ঘটেছে, সেগুলো আমি একে একে পাঠাবো এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি লিখেছেন আপনার নাম ঠিকানা বলতে মানা করেছেন, আমি বললাম না, আমি দেখতে পাচ্ছি আপনার নামটি, এবং অনেক ধন্যবাদ আপনাকে এরকম চমৎকার একটা স্টোরি আমাদেরকে আবারও উপহার দেওয়ার জন্য। লিসনার্স, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমাদেরকে ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। .com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। 177তম এপিসোডে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন, অনেকেই প্রশংসা করছেন আমাদের এই ঘটনাগুলোর, এবং আশা করছি আমাদের ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। এবং আমাদেরকে ফেসবুকে যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আরও কমেন্ট করতে চাইলে লিখুন। আমাদের ফেসবুকের লিঙ্কে যে আপনাদের কমেন্ট সেকশনে গিয়ে আপনারা লিখতে পারেন www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করবো না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি ফাহাদ, লিখছি সিলেট থেকে। স্টুডিওতে এসে ঘটনা বলা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ করছি। আমি ক্লাস 5 থেকে ভূত FM শুনে আসছি। মধ্যখানে বেশ কিছু সময় আপনার শো বন্ধ ছিল। সেই সময় ইউটিউব থেকে আপনার আগের এপিসোডগুলো ডাউনলোড করে শুনতাম। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম একটা ঘটনা পাঠাবো, তবে সুন্দরভাবে গুছিয়ে লিখতে না পারার কারণে পাঠাতে পারছিলাম না। শেষমেশ ঘটনাটি লিখে পাঠানোর সিদ্ধান্ত নিলাম। অগোছালো লেখার জন্য শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে যে ঘটনাটি বলবো সেটা আমার ফুপুর সাথে ঘটেছিল। অনেক আগে একবার ফুপু এই ঘটনাটি আমাকে বলেছিলেন। সে সময় আমি এত গুরুত্ব দিয়ে শুনিনি, তাই সেদিন ফুপুর সাথে আমার যখন দেখা হয় তখন ঘটনাটি তার কাছ থেকে আমি শুনে নিই।
আমার ফুপুর হাজব্যান্ড ছিলেন অত্যন্ত সাহসী মানুষ। উনি প্রায় রাতেই মাছ ধরতে যেতেন। আমাদের আঞ্চলিক ভাষায় যাকে বলা হয় আলো শিকার। সাধারণত আলো শিকার করতে দুটি জিনিসের প্রয়োজন হয়, টর্চ লাইট এবং বর্ষা। ওনাদের বাড়ির সাথে ছিল অসংখ্য মাঠ এবং খাল আর বিল। যখন বর্ষাকাল আসতো তখন পানি, খাল, বিল সব জায়গায় জমা হয়ে যেত। সেখানে অসংখ্য মাছ পাওয়া যেত। মূল ঘটনায় যাওয়ার আগে কিছু বর্ণনা দেই। ওনাদের একতলা বিশিষ্ট একটি দালান ঘরটির সাথে একটি কাঁচা রাস্তা এবং কাঁচা রাস্তার সাথেই মেইন রোড। কাঁচা রাস্তার শুরুতেই এবং মেইন রোডের সাথেই একটি কবরস্থানের পাশেই গাছগাছালিতে ঘেরা এবং পাশেই বড় একটি বাঁশঝাড় এবং এর কিছু দূরেই ফুপুদের বাসা, আর সাথে কয়েকটা বাড়ি রয়েছে এবং এর পরে আরও অনেক খালি মাঠ রয়েছে। ফুফা যখন রাতে আলো শিকার করতেন প্রায়ই ওনার সাথে অদ্ভুত ঘটনা ঘটত। যেমন একদিন ওনার পাশের এক খালে উনি গিয়েছিলেন শিকারে। উনি দেখতে পেলেন সেই খালে অসংখ্য মাছগুলো সাধারণ মাছের চাইতে অনেক বড় এবং মাছগুলো দেখতে অদ্ভুত ছিল। ফুপা বুঝতে পারলেন যে এগুলো মাছ নয়। উনি ভয় না পেয়ে বিভিন্ন দোয়া দুরুদ পড়ে সেখান থেকে চলে আসেন। আরেকদিন উনি আলো শিকার করে বাড়ি ফিরছিলেন। প্রথমেই বলেছিলাম ওনাদের কাঁচা রাস্তার সাথে একটি কবরস্থান এবং একটি বড় বাঁশঝাড় রয়েছে। যখন বাঁশঝাড়ের কাছে এলেন তখন তিনি দেখতে পেলেন পুরো বাঁশঝাড়টি ওনার ওপরে পড়ে যাচ্ছে। উনি সাথে সাথে বাঁশঝাড়ের জায়গা অতিক্রম করেন এবং দোয়া দুরুদ পড়তে শুরু করলেন এবং সেখান থেকে চলে এলেন। যেহেতু উনি অনেক সাহসী ছিলেন তাই উনি ভয় পাননি। বলা যায় গভীর রাতে কেউ একা রাস্তা দিয়ে হেঁটে আসলে কোনো জিন বাঁশঝাড়ে ফেলে মানুষকে ভয় দেখাতে চায়। যদি কেউ ভয় পেয়ে যায় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে। এর কিছুদিন পরে ফুফা একদিন আলো শিকারে যান। সেদিন ওনার টর্চ লাইট সমস্যা করছিল। হঠাৎ উনি দেখতে পান ওনার সামনে কয়েকটা কুকুর আসছে। এত রাতে কুকুর কোথা থেকে আসবে উনি বুঝতে পারছিলেন না। তারপরও উনি বিষয়টা স্বাভাবিকভাবে নিলেন এবং সামনে এগোতে লাগলেন। কিন্তু কুকুরগুলো সামনে আসতেই উনি দেখতে পেলেন কুকুরগুলোর চোখ লাল, শরীরের রং কালো। ওনার দিকে কুকুরগুলো খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। উনি কিছুটা ভয় পেয়েছিলেন, তবুও উনি বিভিন্ন দোয়া দুরুদ পড়তে শুরু করলেন। সেই কুকুরগুলোকে অতিক্রম করে চলে আসলেন। উনি আর পেছনে ফিরে তাকাননি। প্রায় ওনার সাথে এরকম অস্বাভাবিক ঘটনা ঘটে। এবার আসি মূল ঘটনায়। আমার ফুপুর একটা মেয়ে আছে, এখনো 40 দিন পেরোয়নি। ফুফা রাত্রে আলো শিকারে যেতে চাইলেন। ওনার মা ছিলেন ধার্মিক মানুষ। ওনার মা ফুপাকে বাধা দিয়ে বললেন, এত মাছের প্রয়োজন নেই, তোর ঘরে এখন একটা মেয়ে রয়েছে, 40 দিনও হয়নি, তুই ঘরে থাক, তোর মেয়ের সাথে থাক, এত রাতে মাছ ধরার দরকার কি? ফুফা এই কথাগুলো শুনে হেসে উড়িয়ে দিলেন এবং আলো শিকারে বের হয়ে পড়লেন। সেদিন উনি বেশ কিছুক্ষণ আলো শিকার করার পর মাছ পেলেন না, তাই বাড়ি চলে এলেন। উনি রাস্তা দিয়ে একাই হেঁটে আসছিলেন। ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার পেছন পেছন কেউ যেন হেঁটে আসছে। উনি পেছনে ফিরে তাকালেন কিন্তু কিছুই দেখতে পেলেন না। বেশ কয়েকবার ওনার সাথে এরকম ঘটনা হয় এবং অবশেষে উনি বাড়ি চলে আসেন। বাড়িতে আসার পর ফুপু এসে গেট খুলে দেন। উনি রুমে ঢুকেই বাথরুমে গিয়ে হাত পা ধুয়ে আসেন। ততক্ষণে ওনার মেয়ে ঘুমিয়ে পড়েছে। ফুপু ওনার জন্য খাবার এনে দেয়। খাবার খাওয়া দাওয়া শেষ করে ওনারা টুকটাক কথা বলছিলেন আস্তে ধীরে, যাতে ওনাদের মেয়ে ঘুম থেকে না ওঠে। বেশি কথা না বলে ফুপা ঘুমানোর জন্য বিছানায় যান। ততক্ষণে ফুপু থালা বাসন পরিষ্কার করছিলেন। হঠাৎ শুনতে পেলেন ওনাদের দরজায় কেউ আঘাত করছে। ঠক 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 ঠক। ফুপু উঠে গিয়ে দরজা খুললেন। দরজা খোলার পর উনি দেখতে পেলেন বাইরে কেউ নেই, কিন্তু দরজা খুলতেই একটা প্রজাপতি এসে ঘরের ভেতরে ঢুকে পড়ল। কে এসেছে দেখার জন্য চাচা তাকিয়েছিলেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না এবং উনি আর কিছু না ভেবে শুয়ে পড়লেন। ফুপুর চোখে তখনও ঘুম ছিল না, কিছুটা বিরক্ত বোধ করছিলেন, তাই এই বিষয়টাকে তেমন বেশি আমলে নেননি এবং দরজা লাগিয়ে উনি ওনার কাজ শেষ করেন। তখন ওনাদের ছাদে কি ঘটেছিল, ছাদের এপাশ ওপাশ আবার ওপাশ এপাশ এরকম একটা শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল যে কেউ একজন ছাদে হেঁটে বেড়াচ্ছে। ফুফা রেগে গিয়ে বললেন, এই কে রে, এত রাত্রে ছাদে কে হাঁটছে? উঠে আসবো নাকি যাবি? এরপর শব্দটা বন্ধ হয়ে যায়। তবে কিছুক্ষণ পর শব্দটা আবার হচ্ছিল। সকালে ফুপু ঘুম থেকে উঠলেন, কিন্তু প্রতিদিন ঘুম ভাঙত ফুপুর মেয়ের কান্নার আওয়াজে। কিন্তু আজ উনি ঘুম থেকে উঠে দেখেন সকাল 8টা বাজছে। ওনার মেয়ে গভীর ঘুমে। উনি ভাবলেন এই ফাঁকে সকালের কিছু কাজ সেরে নেই। উনি যাবতীয় কাজ শেষ করলেন এবং দেখলেন ওনাদের মেয়ে তখনও গভীর ঘুমে। এর কিছুক্ষণ পর ফুফা ঘুম থেকে উঠলেন।
মুখ ধুলেন। এরপর ফুপাকে জানালেন যে ওনাদের মেয়েটা এখনো ঘুমিয়ে, প্রতিদিন এত আগে ওঠে, আজ উঠছে না। আমার ফুপা ওনার মেয়ের কাছে গেলেন এবং মেয়েকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করলেন, কিন্তু ওনার মেয়ে একদম চুপচাপ শুয়ে আছে। ফুপা মেয়েকে কোলে নিলেন এবং কোলে নিয়ে বুঝতে পারলেন মেয়ে শ্বাস নিচ্ছে না। ফুপু ততক্ষণে কেঁদে ফেলেছেন এবং মেয়েকে ওনার কোলে নিয়ে নাম ধরে ডাকতে শুরু করেছেন। এরপরে বাড়িতে ডাক্তার আনা হলো। ডাক্তার এসে ফুপুকে জানালো যে বাচ্চাটি মারা গিয়েছে। ফুপুর কান্নায় বাড়ি প্রকৃতি সব নিস্তব্ধ হয়ে গিয়েছে। একদম সুস্থ সবল একটা বাচ্চা, তার এইরকম পরিণতি কিভাবে সম্ভব? তার মৃত্যুতে সবাই কষ্ট পেয়েছে, কেউই মেনে নিতে পারছে না এই মৃত্যুটা। বিয়ের মৃত্যুর বেশ কিছুদিন হয়ে গেছে। এর মধ্যে হঠাৎ ফুপার সেই রাতের ঘটনার কথা মনে পড়ে। উনি একজন হুজুরের কাছে যান এবং তাকে গিয়ে সেই রাতের ঘটনার কথা বলেন। হুজুর ফুপাকে বলেন উনি অনেক রাত করে বাড়ি ফিরেছিলেন, তাই কিছু হয়তো ওনার পেছন পেছন এসেছিল এবং সেটা প্রজাপতি রূপে তাদের ঘরে প্রবেশ করে। এরপর ফুপা বুঝতে পারলেন যে তার নিজের ভুলেই তিনি মেয়েটিকে হারিয়েছেন। এই বিষয়টা উনি ওনার মায়ের থেকে প্রথমে গোপন রাখেন, কিন্তু কিছুদিন পর উনি বিষয়টা জেনে যান। কিন্তু উনি ফুপুকে কিছু বলেননি, বলে আর কোনো লাভ নেই, যা হবার হয়ে গিয়েছে। এরপর কখনো ফুপা আর আলো শিকারে বের হননি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন, পড়ে শোনাবেন। লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত। আমার নাম ফাহাদ আহমেদ। তারপরে তিনি তার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফাহাদ, আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhuth.com@gmail.com, অথবা আমাদের ফেসবুক পেজে যেয়ে আপনারা লিখতে পারেন www.facebook.com/russell.স্বাধীন। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhuth.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে আমাদের কাছে একটা বড় অডিও ক্লিপ রয়েছে এবং প্রথমবারের মতো আমরা একটা এত বড় অডিও ক্লিপ শোনাচ্ছি আপনাদেরকে। যদি এই অডিও ক্লিপটি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা সবসময় অডিও ক্লিপকে ইন্সপায়ার করি এবং সেই জন্যই এটা প্লে করা। এবং দেখুন, আমরা বড় অডিও ক্লিপও নেই এবং আপনার কাছে যদি কোনো ভালো ঘটনা থাকে আমাদেরকে পাঠিয়ে দিন। দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার নাম রাসেল ভাই মোহাম্মদ মাহবুবুল আলম সোহাগ। আমার বাসা পাবনার ঈশ্বরদীতে। আমি এখন পাবনার এডওয়ার্ড কলেজে লেখাপড়া করতেছি। আমি প্রায় রাসেল ভাই 2015 সাল থেকে ভূত এফএম শুনতাম। ভূত এফএম বন্ধ হয়ে যাওয়ার পর আমি এখন পর্যন্ত bhuth.com শুনতেছি। তো রাসেল ভাই, সবার গল্প শুনতাম, নিজের কাছে ভালো লাগতো, তো কখনো নিজের গল্পটা পাঠানো হয় নাই। তো আজকে ভাবলাম যে পাঠাই দিই। যদি আপনাদের কাছে ভালো লাগে আমার সত্য ঘটনাটা অবশ্যই শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে তাহলে কোনো সমস্যা নাই। আসলে বলতে পারবো না যে আমার ঘটনাটা একেবারে ভয়ানক নাকি, সে দর্শকই বলবে। তো ভাই বেশি কথা না বলে চলুন আমার সত্য ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। তো ভাই, আমার ঘটনাটা শুরু হয় আমার জন্মের পর থেকে। আমাদের দেশের বাসা হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া বড়হর গ্রামে। তো আমার জন্মের পরে আমি, ছোট বাচ্চারা যেমন সাধারণত অনেক সুন্দর হয়, তেমন আমিও অনেক সুন্দর ছিলাম। তো ভাই, আমরা হচ্ছে 3 বোন আর আমি একটা ছেলে, আমার আব্বু আম্মুর। তো আমার এলাকাটা একটু বর্ণনা দিয়ে দিই রাসেল ভাই। আমার যে দাদির বাসার পাশেই আমার একটা সম্পর্কের নানি হয়, তার বাসা ছিল।
তো ওনার বাসা আর আমার বাসার মাঝে পিছনের সাইডে একটা গলির মতো একটা রাস্তা ছিল। তো বাড়ির পিছনের সাইডে 2টা পুকুর ছিল আর একটা শিমুল গাছ ছিল, আর শিমুল গাছের পাশে একটা বাঁশের ঝাড়ের মতো ছিল। আমরা সচরাচর বাড়ির সামনের দিয়ে যাতায়াত করতাম, কিন্তু যখন আমরা ওই বাড়ির নানির বাসায় যেতাম তখন আমরা ওই বাড়ির পিছনের গলিটাই ব্যবহার করতাম, তাহলে অনেক কাছে হইতো বাসাটা। তো রাসেল ভাই, তো আমাকে সচরাচর আমার দাদি বেশি বাড়ির বাইরে নিয়ে যেতে দিত না, ছোট যখন ছিলাম তখন। তো একদিন আমার ওই নানি আমার আম্মুকে বলে যে তোমার ছেলেকে আমার বাসায় একটু নিয়ে আসো, আমি একটু দেখি, আমার বয়স হয়ে গেছে, আমি তো আর যাইতে পারি না, একটু নিয়ে আসো, আমি একটু দেখি। তো আমার আম্মু একদিন দুপুরের দিকে আমাকে কোলে করে ওই বাসার পিছনের যে রাস্তা ওটা দিয়ে নিয়ে যাচ্ছিল। তো রাসেল ভাই বলে রাখি প্রথমে যে আমার ওই নানির সাথে একটা জিন থাকতো, যেটা আপনার ওই শিমুল গাছে থাকতো আর কি। এটা পরে আমার আম্মুদের থেকে আমরা শুনছি যে, তো যেদিন আমাকে ওই নানির বাসায় নিয়ে যাচ্ছিল তখন আম্মু যেই আমাদের বাসা থেকে ওই গলি দিয়ে নানির বাসায় যাবে, শিমুল গাছটা যখনই পার হয়েছে হঠাৎ করে আমার আম্মু খেয়াল করে যে আমি আর নড়াচড়া করতেছি না, কোনো আওয়াজ করতেছি না। তখন আমার আম্মু খেয়াল করে যে আমার গালে বড় বড় আঙ্গুলের ছাপ, আমার গালটা একদম লাল টকটকা হয়ে আছে, আর আমার গালে 5টা আঙ্গুলের ছাপ। তো এটা দেখে আমার আম্মু চিল্লাই উঠছে যে কি হলো, সবাই ডাকাডাকি শুরু করলো। আমার দাদিরা গেল, আমার আব্বু বাসায় ছিল না, আব্বু অফিসে ছিল, আমার আব্বু ঈশ্বরদীতে চাকরি করে সরকারি, তো সেক্ষেত্রে আব্বু অফিসে ছিল। আমার দাদিরা আসলো, আসার পরে দেখে এই অবস্থা। আমার ওই নানির, যেহেতু আমার বাসা থেকে আমার আম্মু নানির বাসার উদ্দেশ্যে রওনা দিছিল, তো আমাকে সর্বপ্রথমে নানির বাসায় নিয়ে যায়। ওখানে আমার একটা ফুফা ছিল যে মসজিদে নামাজ কালাম পড়াইতো, ধার্মিক ছিল, তো ওনাকে ডেকে নিয়ে আসে। আসার পরে আমাকে ঝাড়াফু দিয়ে সুস্থ করে তোলে, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাই। তারপরে আমার ওই ফুফা সবাইকে বলে যে তুমি যখন বাবুকে ওই বাসায় নিয়ে যাচ্ছিল তখন ওকে একটা জিন দেখে ওর কোনো কারণে রাগ হওয়ার কারণে ওই বাচ্চাকে একটা চড় মারে, যার কারণে বাচ্চা জ্ঞান হারিয়ে ফেলছিল। হ্যাঁ, তো এখন একটু ওকে দেখে শুনে রেখো, আর ও যেন ওকে যে বাসার বাইরে যেন বেশি না নিয়ে যাওয়া হয়। তো রাসেল ভাই, এটা শোনার পরে আমার দাদিরা খুব টেনশনে পড়লো, আমাকে আর বেশি আমার বাইরে নিয়ে যেতে দিত না। আমার বোনেরা আমাকে কোলে করে বাইরে নিয়ে যেতে চাইতো হাঁটাহাঁটি করার জন্য, তাও নিষেধ করে দিল। আমার আব্বু আসলো বাসায়, আব্বু কথাটা শোনার পর আম্মুর উপর খুব রাগারাগি করলো, করার পরে নিষেধ করে দিল সবাইকে যেন আমাকে কেউ আর বাসার বাইরে না নিয়ে যায়। আমাকে তাবিজ দিয়ে দিল হাতে বাঁধার জন্য, আম্মুকে বলে দিছিল যে তাবিজ যেন কখনো না খোলে। তো তারপরে রাসেল ভাই অনেকদিন আর কোনো সমস্যা হয় নাই। তো একদিন আমার যে নানি, আমার আম্মুর আম্মু, ওনার বাসা ছিল হচ্ছে পাশের গ্রামে। তো একদিন বিকালের দিকে উনি আমাদের বাসায় আমার সাথে দেখা করার জন্য আসে, আমাকে দেখতে আসে। তো দেখে আসে, সবার সাথে কথা বলে বাসায় যেতে যেতে আমার নানির প্রায় একটু রাতই হয়ে যায়। গ্রামে প্রায় 8টা-9টা অনেক রাত। তো ওই টাইমে উনি বাসায় যাচ্ছিল। তো উনি যখনই ওই গলি দিয়ে যাচ্ছিল, আপনার যখনই শিমুল গাছটা পার হয়েছে তখনই উনি দেখে যে ওনার মনে হচ্ছিল যে পিছন থেকে হয়তোবা কেউ আসে। উনি সাথে সাথে হাঁটে হাঁটে আসতেছে। তা গ্রামের মানুষ রাসেল ভাই, তো উনি বলল যে এই পিছনে কে রে? তো কোনো আওয়াজ আসে না। তো হঠাৎ দেখা যায় বাসের ঝাড়ের ভিতর থেকে মানে শন এরকম একটু সাউন্ড আসতেছে। তো নানি মনে করছে হয়তোবা কোনো জীবজন্তু হবে, সাপ পোকা হবে। তো নানি আবার সামনের দিকে হাঁটা শুরু করছেন। তো যেই সামনের দিকে তাকায় হাঁটা শুরু করছে রাসেল ভাই, তখনই আমার নানির নাম ধরে পিছন থেকে ডাক দিছে একবার, বাসের ঝাড়ের মধ্যে যে একটু এদিকে আয় সন্ত, ভাই ডাক দিছে। তাম্মু দাঁড়াইছে, বলে কে?
আর কোনো কথা বলে না। আবার যে সামনের দিকে হাঁটা শুরু করছে তখন আবার ডাকে, নাম ধরে ডাকে। তো ওই সময় রাসেল ভাই পিছনে কেউ থাকার আর কথা নাই। তো নানু একটু খেয়াল করছে যে কি, তখন দেখে রাসেল ভাই যে ওই বাঁশের ঝাড়ের ভিতরে দেখে একটা মানে দুটা চোখ, অনেকটা বিড়ালের চোখের মতো, কিন্তু সাধারণ বিড়ালের চেয়ে অনেক বড় 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 চোখ, একদম লাল টকটকা মানুষের রক্ত চোখ, বড় বড় করে নানির দিকে তাকায় আছে আর নানিকে কাছে ডাকতেছে। তো এটা দেখে নানি তো খুবই ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে যাওয়ার ফলে নানি বাসায় যাওয়া ভুলে সোজাসুজি দৌড়ায় আমাদের বাসায় চলে আসে। আর সে আব্বুকে খুলে বলে যে এই ব্যাপার। তো আম্মু তখন আর নানিকে আর বাসায় যেতে দেয় না, যে আজকে রাতে তুমি আমাদের এখানে থেকে যাও। তো নানি আমাদের বাসায় সেদিন থেকে যায়। যাওয়ার পর রাসেল ভাই প্রায় অনেকদিনই এমনই ছোটখাটো ঘটনা প্রায় ঘটতেই ছিল। তো এর কিছুদিন পরে রাসেল ভাই আমরা আমাদের দাদির বাসা থেকে আমরা পাশের গ্রামে আমার জায়গা কিনে আমার আব্বু বাসা করে, আমার নানির বাসার এলাকায় ওখানে বাড়ি করে। তো আমরা ওখানে চলে যাই। তো রাসেল ভাই ওখানে যাওয়ার কিছুদিন পরে আমার দাদি মারা যায়। তো আমার দাদি মারা যাওয়ার পরে আমরা গ্রামে আমার আব্বুর মন টেকতেছিল না। তারপর আমার আব্বু যেহেতু ঈশ্বরদীতে চাকরি করতো, শহরে চাকরি করতো, সেই ক্ষেত্রে রাসেল ভাই যাতায়াতের একটু সমস্যা ছিল, যার কারণে আমরা পরিবার সহকারে আমরা ঈশ্বরদীতে চলে আসি। ঈশ্বরদীতে আসার পরে রাসেল ভাই আমরা যে পোস্ট অফিস কলোনি থাকে, আমার আব্বু যেহেতু রেলের চাকরি করতো, পোস্ট অফিসের চাকরি করতো, ডাক বিভাগে, রেলওয়ে ডাকে। তো সেক্ষেত্রে আমরা পোস্ট অফিস যে কলোনি, রেল কলোনি, ওটাতে আমরা উঠি। এটা দোতলা বাসা ছিল কলোনির ভিতরে। তো এই কলোনিতে আমরা ওঠার পরে কিছু সমস্যার সম্মুখীন হই প্রথমে। তো আমি তখন ছোট ছিলাম, যেহেতু এগুলো আম্মুর থেকে পরে শোনা। তো একদিন আমার বড় আপার নাম হচ্ছে মুক্তি। তখন বড় আপার বয়স হচ্ছে আপনার এই 10-11 এমন হবে। তো আমার বড় আপা আমার কাপড় চোপড় নাইট দেওয়ার জন্য ছাদে গেছে। আমি প্রথমে আসলে আমি কলোনির একটু বর্ণনা দিয়ে দিই। কলোনিটা আসলে অনেক বড়, এখানে সরকারি চাকরিজীবী সবাই থাকে। আর আমরা ওখানে একটাই দোতলা বাসা ছিল, আমরা দোতলায় থাকতাম, নিচে একটা ফ্যামিলি থাকতো, আর আসলে সব একতলা বাড়ি, মানে কলোনির ভিতরে ঘেরা দেওয়া আর কি। পাশে একটা পুকুর ছিল, মানে অনেক গাছপালা দিয়ে ঘেরা রাসেল ভাই। আর আমি ছবিও পাঠিয়েছি রাসেল ভাই, দেখে নিবেন। তো তারপরে রাসেল ভাই যখন আমার আপু আমার জামা কাপড় ওই দোতলার ছাদে নাড়ি দিতে গেছিল প্রায় ভর দুপুর বেলা, তখন হঠাৎ করে আপু খেয়াল করে যে ছাদের কিনারে এক সাইডে একটা প্রায় আপুর বয়সেরই এই 8-9 বছরের একটা মেয়ে দাঁড়ায় আছে, চুল ছেড়ে দিয়ে এই দাঁড়ায় আছে। তো আমার আপু ওখানে তেমন, আমার আপুর কেউ খেলার ছিল না, যেহেতু আপুর বয়স অল্প ছিল তখন বড় আপার। তো সেই ক্ষেত্রে আপা যায়, যে বলে যে তোমার নাম কি? তো দেখে মেয়েটা কোনো কথা বলে না। তো আপু ওখানে দাঁড়ায় ওই মেয়ের সাথে কথা বলতেছিল। তো অনেক সময় হয়ে যাচ্ছিল, আমার আম্মু রান্না বান্না করবে। তো সেজন্য আমার আম্মু আবার কি করছে, আমার বড় আপুকে ডাকার জন্য ছাদে চলে গেছে। ছাদে যা দেখে যে রাসেল ভাই আমার আপু ছাদের ওয়ালের উপরে দাঁড়ায় আছে, একটু হলে ধরেন ছাদের থেকে পড়ে যাবে এমন অবস্থা। রাসেল ভাই তারপরে আমার আম্মু দৌড়ায় যে আমার আপুর হাত ধরে নিচে নামায় রাসেল ভাই আমার আম্মু জিজ্ঞেস করে যে তুমি ছাদের ওখানে উঠছো কেন, আর টলে তো পড়ে যাইতা। তো আমার আপু জিজ্ঞেস করে যে আমি তোর উপর উঠিনি। আপু তখন মানে হুশ আসছে যে আপু কোথায় দাঁড়াইছিল, মানে রাসেল ভাই একেবারে ছাদের কিনারে, আর একটু হলে পড়ে যাবে। তো তারপর রাসেল ভাই আপু জিজ্ঞেস করলো যে তুমি ওখানে কেন গেছো? তো জিজ্ঞেস করে যে আমি ওখানে তো একটা মেয়ে দাঁড়ায় আছে, ওর সাথে কথা বলতেছিলাম। তা আম্মু বলে কই মেয়ে? পরে আপু জায়গায় দেখে যে ওখানে কোনো মেয়েই নেই। তা আম্মু বিষয়টা সেভাবে নেয় না। তা আম্মু আপুকে নিয়ে আসার পরে রাসেল ভাই, তো তারপরে কিছুদিন পর থেকে আমার প্রচন্ড জ্বর, আমারও জ্বর, আপুরও জ্বর, এত পরিমাণে জ্বর যে সারেই না, মানে
একেবারে না বাঁচার মতো অবস্থা। আর কিছুদিন পর পরই ধরেন আমাদের বাসায় কিছু সমস্যা হচ্ছিল, যেমন আমার আম্মু একটা জিনিস এখানে রেখে দিচ্ছে, ওই জিনিসটার ওখানে পাওয়া যাচ্ছে না, মানে এই সামনে রেখে দেয় আর পাওয়া যায়নি, এমনই ঘটনা দিন দুই দিন হচ্ছিল। তারপরে রাসেল ভাই আমরা কলোনিটা চেঞ্জ করি, আমার আব্বা শহরে একটা জায়গা কিনে ওখানে আমরা বাসা করি, এখন পর্যন্ত আমরা ওই বাসাতেই থাকি। তো রাসেল ভাই, তো এখানে এই ঘটনাটা যখন এখানে হচ্ছিল তো আমরা চেঞ্জ করে আমাদের নতুন বাসায় চলে যাই। তো যাওয়ার পর থেকে রাসেল ভাই আর কোনো সমস্যা হয় নাই অনেকদিন প্রায়। তো আমি আস্তে আস্তে বড় হই, আমার বড় অপরও বিয়ে হয়ে যায় আর মেজো অপরও বিয়ে হয়ে যায়। জাস্ট আমার বাসায় আমি, আমার ছোট আপু আর আম্মু থাকতাম। তো আব্বুর বেশিরভাগ রাতের সময় ডিউটি পড়তো, আব্বু আর ডে ডিউটি করতো না। তো রাসেল ভাই আমি আস্তে আস্তে ক্লাস 10-এ উঠে যাই। আমার মূল ঘটনা প্রায় এখান থেকেই শুরু রাসেল ভাই। আমি যখন 10-এ উঠে যাই তো আমার যে স্কুলটা ছিল রাসেল ভাই, ওই স্কুলটা ছিল ওই কলোনি থেকে 2 মিনিট দূরে হবে, 2 মিনিট দূরে হবে। তো রাসেল ভাই আমি একদিন স্কুলে যাই, আমার এসএসসি পরীক্ষার আগে, মডেল টেস্ট পরীক্ষার আগে এই ঘটনা। তো আমি স্কুলে যাই, তো আমার বন্ধুরা বলল যে সবাই চলো আজকে আমরা ফুটবল খেলবো। তো রাসেল ভাই ফুটবল খেলবে, তো আমরা সব বন্ধুরা মিলে মাঠে গেলাম। মাঠটা ছিল হচ্ছে রাসেল ভাই, মাঠটার নাম ছিল স্টেডিয়াম মাঠ। স্টেডিয়াম মাঠের পাশেই ছিল ওই কলোনিটা রাসেল ভাই, আমরা যে প্রথমে থাকতাম ওই কলোনিটা রাসেল ভাই। তো রাসেল ভাই আমরা ওখানে খেলতে গেলাম। তো বন্ধুরা খেলার পরে তো সেদিন আবার একটু বৃষ্টি হচ্ছিল রাসেল ভাই, সেজন্য আমরা ফুটবল খেলার প্রোগ্রামটা করছিলাম। তো বৃষ্টি হওয়ার ফলে খেলার পরে আমাদের সবার গায়ে মোটামুটি কাদা লেগে গেছিল। তো আমরা ভাবলাম, প্রথমে বলছিলাম রাসেল ভাই ওই কলোনিতে একটা পুকুর ছিল, তো আমরা সব বন্ধুরা বললাম যে ঠিক আছে আমরা ওই পুকুরে খেলার পরে গোসল করে তারপর সবাই বাসায় যাবো। তো রাসেল ভাই আমি বললাম ঠিক আছে চলো সবাই যাই। তো সবাই গেলাম, যাওয়ার পরে রাসেল ভাই আমার সব বন্ধু বান্ধব ওই কলোনির ভিতরে ঢুকলাম, ঢুকে সব বন্ধুরা তো পুকুরে নেমে গেছে আগেই। তো আমি কলোনির ভিতরে ঢোকার পর থেকে রাসেল ভাই একদম ঢোকার পর থেকেই আমার মানে মনে হচ্ছিল, আমার একটু অন্যরকম লাগতেছিল রাসেল ভাই, যে আমার ঘাড় এত ভার হয়ে আছে, মনে হচ্ছে ঘাড়ের উপর 3-4 জন বসে আছে রাসেল ভাই। এত পরিমাণে শরীর খারাপ হতে লাগতেছিল, মানে আমি আর দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। তো লাস্টে আমি আমার বন্ধুদের বলে আমি ওখান থেকে চলে আসি রাসেল ভাই, যে আমার শরীর খারাপ করতেছে, আমি আর গোসল করব না, আমি বাসায় যাই, তোমরা থাকো। এটা বলে রাসেল ভাই আমি চলে আসি। বাসায় আসার পর থেকে রাসেল ভাই আমার প্রায় 1 সপ্তাহ জ্বর, মানে জ্বর সারে না তো সারেই না। তো তারপরে রাসেল ভাই আমি প্রায় স্কুলে আমার যাওয়া বন্ধই হয়ে যায়। তো তারপরে এরকম 9 দিনের দিন আমার জ্বরটা একটু সারে। তারপর থেকে রাসেল ভাই আমি মানে স্কুলে যাওয়া প্রায় বন্ধই করে দিছিলাম রাসেল ভাই। জ্বর সেরে যাওয়ার পরে আমি প্রায় স্কুলে যাওয়া বন্ধই করে দিছিলাম। তো জ্বর ছাড়ার পর থেকে রাসেল ভাই আমার সাথে নতুন নতুন কিছু সমস্যা শুরু হচ্ছিল। যেমন আমি যখন বাসার ভিতর থাকতাম অকারণেই আমি রেগে যেতাম, মানে আমার বাসায় এত সমস্যা শুরু হলো রাসেল ভাই যা বলা যাবে না। যে আমার আব্বু আম্মুর সাথে রাগারাগি, এই ছোট ছোট কথাই রাগারাগি মারামারি পর্যায়ে চলে যেত। আমি যখনই রাসেল ভাই বাসার বাইরে থাকতাম তখন সবকিছু ঠিক, কিন্তু যখনই আমি বাসায় ঢুকবো রাসেল ভাই তখনই মানে কি হয়ে যায় রাসেল ভাই, যে মারামারি পর্যায়ে চলে যায় রাসেল ভাই। তো এই কারণে আমি স্কুলেও যাই না, আবার বাসার বাইরে থাকলে ঠিক ভালো থাকি, আবার ভিতরে ঢুকলেই আপনার ধরেন ঝামেলা শুরু হয়ে যায়। তো সেই জন্য বাসার আব্বুর যারা বন্ধু বান্ধব ছিল মহল্লায়, তারা আব্বুকে বলছিল যে হয়তো বা সোহাগের কোনো সমস্যা আছে, তোমরা একটু ডাক্তারের কাছে দেখাও বা একটা হুজুরে দেখাও। তো আমার সাথে কিন্তু তখন আসলে কোনো সমস্যা নেই, খালি বাসায় ঝামেলা মারামারি, এই ঝগড়াঝাটি, এটা আপুর সাথে ছোট আপুর সাথে আমার ঝগড়াঝাটি শান্তি, মানে এক কথায় আমি বাসায় নিয়ে মনে সহ্যই করতে পারতাম না। আমার রুমে আমি যখন থাকতাম আসলে আমি রুম সবসময় ভিতর থেকে তালা মেরে রাখতাম, হ্যাঁ, আর আমার রুমে কাউকে ঢুকতে দিতাম না রাসেল ভাই। তো একদিন আমার আম্মু আব্বুকে বলে যে তুমি একটু যাও আমাদের মসজিদের হুজুরকে একটু
ডেকে আনো, সোহাগকে দেখাও। তো রাসেল ভাই, আমার আব্বু 5 ওয়াক্ত নামাজ পড়তো, তো হুজুরের সাথে দেখা গেল। আমাদের মাদ্রাসা মসজিদ, তো ওখানে যায় কথা বলে। তো কথা বলার পরে হুজুর বাসায় এসে আমাকে ঝাড়াফু দেয়, পানি পরে দিয়ে যায়, দিয়ে চলে যায়, বলে তেমন কিছু না, সমস্যা নাই, ওকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেন আর দেখে শুনে থাকতে বলেন, তাহলেই হবে। তো বলে চলে যায়। তো রাসেল ভাই, ওই দিন রাত্রে থেকে ঘটনাটা আরো বেড়ে যায় রাসেল ভাই। তো তখন শীতের সময় ছিল রাসেল ভাই, শীতের সময় ছিল, মানে শীত কেবল পড়ছে। তো আমার একটা অভ্যাস ছিল রাসেল ভাই, গরম হোক শীত হোক আমি ফ্যান দিয়ে কাঁথা মোড় দিয়ে শুয়ে থাকতাম। তো তখনও রাসেল ভাই আমি কম্বল গায়ের উপর দিয়ে আমি ফ্যান সাইড দিয়ে শুয়েছি। তো ফ্যান সাইড দিয়ে শুয়েছি রাসেল ভাই। তারপরে আমার এত পরিমাণে শীত লাগতেছিল, মানে শীতের এমনি দিন, তাও পরিমাণে এত পরিমাণে রুমটা ঠান্ডা হয়ে গেছিল। রুমের বাইরে গরম রাসেল ভাই, কিন্তু রুমের ভিতরে এত ঠান্ডা, মানে বলা যাবে না। তারপর আমি ওইটা ফ্যান অফ করে দিয়ে 2টা কম্বল নিয়ে আমি শুলাম। শোয়ার পরে রাসেল ভাই আমার মানে একটু অন্যরকম লাগতেছিল, মনে হচ্ছে আমার ঘরে অন্য কেউ আছে, এমন মনে হচ্ছিল রাসেল ভাই। তো দোয়া কালাম করে আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে রাসেল ভাই, মানে হয় না যে হালকা ঘুম ভেঙে যায়, এই পাশ ও পাশ হলে, মানে ডান পাশ থেকে বাম পাশে হলে ঘুমটা ভেঙে যায় বা হালকা হয়ে যায়। তো হঠাৎ আমার এই পাশ ডান কাছ থেকে আমি বাম পাশে হয়েছি। বাম পাশে হচ্ছে আমার টিভি সাইডে, মানে খাটের পাশে বাম সাইডে হচ্ছে ফাঁকা। তো আমি যে ডান সাইড থেকে বাম পাশে হয়েছি, তো হালকা চোখ খুলছে। তখন রাসেল ভাই আমি খেয়াল করলাম যে কেউ যদি মানে 2টা হাত খাটের উপরে রেখে, মানে মাথাটা হাতের উপরে রেখে আমার দিকে তাকায় আছে। ফেস বোঝা যাচ্ছে না, কিন্তু চোখটা লাল টকটকা বড় চোখ আর দাঁত বার করে মানে আমার দিকে ভয়ানক ভাবে হাসতেছে। আসলে আমি এখন বলতেছি, আমি আমার রুমে বসেই রেকর্ড করতেছি, আর আমার গায়ের লোম দাঁড়ায় যাচ্ছে রাসেল ভাই এই ঘটনাটা বলতে, যে আমি মানে সেদিনকার যে চেহারা রাসেল ভাই, আমি ওটা ভোলার মতো না রাসেল ভাই। আমার দিকে লাল চোখ করে তাকায় আছে, মনে হচ্ছে আমার উপরে রেগে আছে, কিন্তু হাসতেছে আমার দিকে তাকায় রাসেল ভাই। তখন আমি ভয়ে এক লাফাই উঠি রাসেল ভাই, আমি চেকুর দিয়ে উঠি। ওই দিন আবার রাত্রে আমার আব্বুর ছুটি ছিল। তো আমার আব্বু, ছোট আপু, আম্মু সবাই রুমে চলে আসে। আমার রুমে আসার পর থেকে আমার আব্বু চেক করে কি কেউ আছে নাকি, কি হয়েছে। আমি বলি, আব্বু এই ব্যাপার, আমি তো ঘামতেছি রাসেল ভাই, খুব প্রচুর পরিমাণে ঘামতেছি। তারপরে আব্বু খাটের নিচে চেক করে দেখে যে না, কিছু নাই, তুমি হয়তো স্বপ্ন দেখছো, তুমি ঘুমায় পড়ো। তো আমি শুয়ে পড়ার পরে রাসেল ভাই, যেহেতু আমার আব্বু আম্মুর রুম পাশেই, আমার আব্বু এই বিষয়টা একটু খেয়ালে নেয়। তো পরে হুজুরের কাছে এইসব আলোচনা করে, তো হুজুর বলেন সমস্যা নাই, আমি একদিন আপনার বাসায় আসবো নি। তো রাসেল ভাই, তো একদিন আমার তারপরের দিনই আমাদের মাদ্রাসার হুজুর আর একটা হাফেজ সাহেব এলাকার ওই আসছে, বাসায় আসতে। তো বাসায় আসার পর থেকে রাসেল ভাই, ওই যে হাফেজটা ছিল এলাকার, ও বাসায় ঢুকে আমার দিকে তাকানোর পর থেকে রাসেল ভাই ও মানে হুজুরে রাখে ও বাসা থেকে চলে গেছে। বলছে আমি আসতেছি, আইসে বাসা থেকে চলে গেছে, আর আসে না, চলে গেছে। তারপরে হুজুর বলছে যে হাফেজ সাহেব চলে গেল, আচ্ছা আমরা তাহলে পরে আসবো না, হয়তো কোন কাজ আছে। তো হুজুর যায়, পরে ওই হাফেজ সাহেবের সাথে দেখা করার পরে, আপনি চলে আসলেন কেন? তো হুজুরে ওই হাফেজ সাহেব বলছিল যে ওই ছেলের সাথে কিছু আছে, কারণ আমি বাসায় যখনই ওই হাফেজ সাহেব ঢুকছিল তখন ওনারও মানে অস্বাভাবিক লাগছিল, মানে ওনার শরীর খারাপ ছিল, সেজন্য উনি চলে যায়। তো পরে ঘটনাটা আব্বুকে বলে যে এই ব্যাপার, হয়তো বা আপনার বাসায় কোনো খারাপ কিছু আছে। তো এটা শোনার পরে আমার আব্বু আম্মুকে জানায়। আম্মু এটা শুনে তো অনেক ভয় পায়, আসলেই তো আমাদের বাসায় যে ঝামেলাগুলা হচ্ছে এগুলা তো অস্বাভাবিক। তো তারপরে রাসেল ভাই আমার আম্মু একটা হুজুরে আনতে বলে, তো আমার মাদ্রাসার হুজুরকেই বলে। তো হুজুরের একটা বন্ধু ছিল, উনি আপনার এইসব কাজ করতো, কারণ ওনাকে বাসায় নিয়ে আসে,
বিকালবেলা। তো রাসেল ভাই যেদিন থেকে ধরেন আমার আব্বু হুজুরদের জানাইছে, মানে আমার বাসায় হুজুরদের যাতায়াত বাড়ছে, সেদিন থেকে আমার ঘটনা আরো ভয়ানক থেকে ভয়ানক হচ্ছিল রাসেল ভাই। তো রাসেল ভাই যখন ওই হুজুরের বন্ধুকে নিয়ে আমার বাসায় আসছে, আসার পরে আমার ঘরে ঢুকছে, ঢোকার পর থেকে আমার ঘর এত ঠান্ডা, মানে দিনের বেলায় এত ঠান্ডা ঘর, দুপুর বেলা রাসেল ভাই ঠান্ডা, অস্বাভাবিক ঘরে মনে হচ্ছে ফ্রিজের মধ্যে আছি রাসেল ভাই। তো তারপরে ঘরের ভিতর বসে আমিও খাটে বসে আছি। তো হুজুর কি করছে রাসেল ভাই, তো আমার আসলে তারপরে আমার আর কিছু মনে না, হঠাৎ করে আর আমার খেয়াল নাই কিছু। পরে আমি এই ঘটনাটা পরে আমার কাছ থেকে শুনছি যে হুজুর যখন রাসেল ভাই বাসায় ঢুকছিল, ঢোকার পরে আমার রুমে আসে, রুমে আসার পরে ওই হুজুর এই রুমের ফ্লোরে বসে আর একটা পিতলের এই তোমার কলসি জাতীয় কিছু মাঝখানে রেখে বসে আসন বসায়। বসানোর পরে রাসেল ভাই উনি আমার হাত ধরে বলে যে, হাতের কনিষ্ঠাঙ্গুলি ধরে চেপে ধরে আমাকে কিছু জিজ্ঞেস করে। তো বলে যে তোমার নাম কি, আমার নাম জিজ্ঞেস করে রাসেল ভাই। তো আমি আমার নাম জেনারেলি আমার নাম বলি আমি সোহাগই বলি। তো কিন্তু উনি ওনার দুইটা আঙ্গুল আমার মুখের ভিতর দেয়। তা আমি বল তখন হাসতেছিলাম। সাধারণভাবে মানুষের মুখের মধ্যে আঙ্গুল দিলে মানে হাসার কথা না হতো, আমি অনেক জোরে জোরে হাসতেছিলাম। যখন হাসতেছিলাম রাসেল ভাই, তখন আমার ওই বাসা যেহেতু মানে সেমি ফাঁকা ছিল, মানে দেওয়ালগুলো পাকা ছিল, উপরে টিন ছিল। তো টিনের পরে ধাবর ধুবুর করে ইট পাথরের ঢেলের আওয়াজ। কিন্তু রাসেল ভাই কোনো ওখানে আমরা আব্বু বাইরে যায় দেখা যায় কোনো ঢেল ইট পাটকেল নাই, অটোমেটিক আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে উপরে ভেঙে যাচ্ছে, এরকম অবস্থা রাসেল ভাই দিনের উপরে। তো তারপরে রাসেল ভাই তাও উনি আর কিছু করে না, উনি উঠে বাড়ির বাইরে চলে যায়, যে আব্বুকে বলে যে ছেলের সাথে হয়তো একটা সমস্যা আছে, তো আপনার মাদ্রাসা থেকে 2টা হাফেজ নিয়ে আসেন। তো সরি রাসেল ভাই, একটা হাফেজ আনার কথা বলছিল, ছোট বাচ্চা একটা আনার কথা বলছিল। তো মাদ্রাসার একটা ছেলে ছিল, নাম ছিল আবু, বাচ্চা ছেলে হাফেজ। তো ওকে নিয়ে আসে, যেহেতু মাদ্রাসার হুজুরও ছিল, তো ওকে নিয়ে আসে রাসেল ভাই। আনার পরে ওই দিনই আবার আসন বসার পরে বিকালের দিকে তো ওই আবুর চারাতে সরিষার তেল দিয়ে ওকে দেখতে বলে যে দেখো তো কিছু দেখতে পারো নাকি। তো তখন আমি নর্মাল রাসেল ভাই, তখন মুখ দেখতে বলে। তখন দেখার পরে রাসেল ভাই ওই আবুরা পাশের রুমে যায়, কথা বলতে থাকে। তো আবার আমার রুমে এসে জিজ্ঞাসা করে যে তোমার কেমন লাগে, তোমার কি মনে হয় যে তোমার আশেপাশে কেউ আছে? আমি বলি যে হ্যাঁ, আমার মনে হয় যে আমার আশেপাশে কেউ থাকে, এবং আমি বলি। তো তারপরে রাসেল ভাই ওই বাচ্চা হাফেজ ডাকে, ওকে আবার দেখতে বলে, আমার সামনে বসায়। তো রাসেল ভাই পরে ওই বাচ্চা বলে যে আমি আমার চারার মধ্যে 2জনে দেখতে পারতেছি, একটা হচ্ছে 2জনই মহিলা দেখতে পারতেছি, যে একজন একটু বয়স্ক আর একজন একটু অল্প বয়স্ক, মানে একজনের বয়স হচ্ছে আপনার প্রায় 20 থেকে 25-এর মধ্যে, আর একজনের বয়স হচ্ছে আপনার একটু বেশি বয়স্ক আর কি। তো এটা বলে। তো তখন ওই হুজুর বলে যে আপনার, আমার বুকে বলে যে আপনার ছেলের সাথে 2টা পরী আছে, মানে মহিলা জিন আছে, যাদের পরী বলা হয় আর কি, আছে। তো যার কারণে ও আপনার মহিলা মানুষ সহ্য করতে পারে না, যার কারণে ও যখনই বাসার ভিতর ঢোকে তখনই ও আসর করে, যার ফলে আপনাদের সাথে ঝামেলা করে। আর যেহেতু বাসার বাইরে গেলে ওর উপরে আসরটা একটু কম হয়, যার কারণে বাসার বাইরে ও সবার সাথেই ভালো, খালি বাসায় যখন ঢুকে আপনারা খেয়াল করেন, বাসায় ঢুকলে আপনার ও এইরকম ক্ষিপ্র হয়ে যায়, আর ওর রুমে কাউকে ঢুকতে দেয় না, এই কারণে আর কি। তো আমার আম্মু বলে হ্যাঁ এই ব্যাপারে তো তোর রুমে কাউকে ঢুকতে দেয় না। তো এই হওয়ার পর থেকে রাসেল ভাই তো হুজুর বলে তাবিজ দিয়ে পানি পড়া দিয়ে চলে যায় যে এটা পরে রাখবেন হাতে সবসময়। তো আমি রাসেল ভাই তাবিজ আমার বিশ্বাস রাখি না, আমি তাবিজে বিশ্বাস রাখি না। তো আমি 2-1 দিন ভালো যায়, বলে থাকি সমস্যা নেই। পরে একদিন স্কুলে যাই, ওই আবার খেলাধুলা করি টিফিনে আমরা। তো টিফিনে খেলাধুলা করতে লাগে, আর আসলে কখন ওই তাবিজ
ছিঁড়ে কোথায় পড়ে গেছে আর খেয়াল করিনি, বাসায় আসতে খেয়ালও নাই। তো রাসেল ভাই আমি ওই দিন রাত থেকে আবার সমস্যা শুরু হয়। রাসেল ভাই ভয়ানক অবস্থা ধারণ করে। ওই দিন রাত্রে আমি শুয়ে আছি, লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি, বেশি করছে তো লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি। তো রাসেল ভাই তখন রাত কত বাজবে, ওই দিন আমার আব্বু আবার অফিসে ডিউটিতে আছে, বাসায় শুধু আমি, আমার ছোট আপু, আমার আবার বড় আপুর ডেলিভারি হয়েছে বাচ্চা, তো বাচ্চা আমাদের বাসায় আছে, বড় আপা আছে, ছোট আপা, আমি আর আমার আম্মু রাখছে। তো রাসেল ভাই আমি শুয়ে আছি, তখন রাত 1টা কি 1:30 আনুমানিক, যেহেতু অনেক আগের ঘটনা। তো এরকম আমি তখন রাসেল ভাই ক্লাস 10-এ পড়ি, এটা হচ্ছে আপনার প্রায় 2016 সালের ঘটনা, এখানে 16 সালে মানে শীতের সময়কার। তো তখন রাসেল ভাই আমি যখন শুয়ে আছি, তখন রাত 1টা-1:30 বাজে, তো অনেক রাত্রি। রাসেল ভাই আমি লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি, তো হঠাৎ মানে আমি খেয়াল করতেছি যে আমার লেপের উপর দিয়ে যদি কেউ এরকম হাত বুলায়, মানে মুখের উপর দিয়ে যদি হাত কেউ নিয়ে যায় পরশ মারানোর জন্য, আবার যদি দড়ি বা চুল জাতীয় কিছু যদি ওই লেপের উপর দিয়ে ক্রমাগত লাড়াচাড়া করে, তাহলে একটা অনুভব হয় না রাসেল ভাই, শিরশির এটা অনুভব হয়, অমন লাগতেছে। তো আমি রাসেল ভাই আমি একটু ভয় পেয়ে যাই, যেহেতু পূর্বে আমার সাথে কিছু ঘটনা ঘটছে, আমি একটু ভয় পেয়ে যাই। তো ভয় পাওয়ার ফলে রাসেল ভাই আমি সম্পূর্ণ লেপের মধ্যে ঢুকে যাই, লেপের মধ্যে মাথা ঢুকাই নিয়ে লেপের মাঝখান থেকে আমি একটু দেখার চেষ্টা করি যে কে আছে নাকি, কেউ আছে নাকি। তো আমি রাসেল ভাই হালকা লেপের মাঝখান থেকে মাথাটা বাইর করে রুমের ভিতরে তাকাই, আমি ডিম লাইট জ্বলতেছিল রাসেল ভাই। তো আমার খাটের পিছনের সাইডে, খাটের সামনের সাইডে হচ্ছে আপনার আমার একটা আলনা আছে, একটা চেয়ার আছে। তো রাসেল ভাই ওই চেয়ারের সাইডে দেখি যে মানে রুম অন্ধকার, কিন্তু ওই জায়গায় একটু ঘুম সংযোগ, আমার মনে হচ্ছে কেউ দাঁড়ায় আছে, একটা অবয়ব টাইপের দাঁড়ায় আছে, কিন্তু বোঝা যাচ্ছে যেটা মানুষ দাঁড়ায় আছে। আমি অর্ধেক দেখছি, মানে মাজার উপরের সাইডে, যেহেতু আমি খাটের উপরে ছিলাম, পায়ের দিকে দেখতে পারি নাই, মাজা থেকে মাথা সাইড পর্যন্ত গুমোট অন্ধকার, কিন্তু মনে হচ্ছে চুলগুলো অনেক বড় বড়, মানে বাতাসে এরকম মানে লড়তেছে, এরকম অবস্থা। এইটা দেখে রাসেল ভাই আমি মানে জোরে লাফায় উঠি, লেপ লাফায় উঠি। তারপর থেকে রাসেল ভাই আমার আর কিছু খেয়াল নাই। আমার আম্মু পরে ঘটনাটা আবার আমার আম্মুর থেকে শোনা, যে আমি যখন চিল্লাই উঠি রাসেল ভাই, তখন আমার আম্মু রাত জায়গায় ছিল, কারণ আমার ওই যে বড় বোনের বাবু হয়েছিল, তো রাত্রে ওই বাচ্চার কাপড় চেঞ্জ করার জন্য উঠছিল। তখন আমি চেক করে উঠে আমার বড় আপা, আম্মা, ছোট আপা সবাই রুমে চলে আসে। আসার পরে দেখে যে আমি খাটের উপরে বসে আছি, কোনো কথা বলতেছি না, তখন খাটের উপরে বসে আছি, মাথা নিচু করে বসে আছি। তো তখন আমার আম্মু এসে জিজ্ঞেস করে কি হয়েছে, চেক করে লেগে আমি কোনো কথা বলি না রাসেল ভাই। তখন আমি আমার আম্মুকে ধাক্কা মেরে ফেলাই দিই, তোরা কেন আমার রুমে আসছিস, রুম থেকে বাইর হয়ে যা, এখানে কারোর আসার দরকার নাই, চলে যায়। এইভাবে কথা কমে নাই, হালকা গলা কণ্ঠ ভার, মোটা কণ্ঠে বলতেছে রুম থেকে বার হয়ে যা, তোরা আমার রুমে আসবি না, এইভাবে বলে বাইরে যেতে বল। আম্মু কি হয়েছে হ্যান তেন। তো রাসেল ভাই আমি এত রাগারাগি করতেছিলাম, রাগারাগি করার ফলে আমার আম্মু রাগে আমার আব্বুকে ফোন দেয় যে দেখো সোহাগ এরকম পাগলামি করতেছে, তুমি আসো। তো আসো বুঝেই বলছে। তো আমি বলছি আমার আব্বু আমার অফিস থেকে একটা লোকে নিয়ে আমার বাসায় আসছে, কি হয়েছে। আমি তখন বসে আছি রাসেল ভাই, আমার তো একটা কথা বলতে ভুলে গেছি, যখন আব্বু আসতেছিল তখন আমি আবার মোটামুটি নর্মাল হয়ে গেছিলাম, আমি আম্মুদের রুমে বসেছিলাম। তখন যে আব্বু রুমে মানে বাইরে আসছে, কারেন্ট বিল দিয়েছে, তখন থেকে আমার আর হুঁশ নাই। তখন কি হয়েছে পরের ঘটনা আবার আম্মুর থেকে শোনা যে আব্বু যখন বাসায় আসছিল রাসেল ভাই, ঢুকলো, যেহেতু আমার আব্বু 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইসলামিক দিকে খুব মনোযোগী ছিল। বাসায় আসার পর থেকে আব্বু আসার আগে কিন্তু আমি বলতেছিলাম যে আব্বু ডেকে নিয়ে আসো, আমি আজকে বাসায় থাকবো না, আমি আব্বুর অফিসে যে আজকে থাকবো। কিন্তু যখনই আব্বু আসতেছিল
আমি মানে না ওকে আসছে, হ্যাঁ ওখানে আসছে, আমি কোথাও যাব না, আমি বাসায় থাকবো, আমার কোনো সমস্যা নেই, আব্বুকে চলে যেতে বলো, আব্বুকে চলে যেতে বলো, আমি কোথাও যাব না, এভাবে বলতেছিলাম। আব্বু বললো চলো যাই, আজকে আমার সাথে অফিসে থাকো, ভালো লাগবে নি। তো আব্বুর সাথে যে আঙ্কেলটা আসছিল উনি বললো যে চলো যাই, আমাদের সাথে আজকে একটু বসে গল্প করো। তো আমাকে নিয়ে যাবে, কিন্তু আমি যাচ্ছি না রাসেল ভাই। তো আমি তখনই বলে অনেক ক্ষিপ্র হয়ে উঠি, যেহেতু আমার আপুর বাচ্চা ছিল, তা আপু বাচ্চাটাকে নিয়ে অন্য রুমে চলে যায়। যাওয়ার পরে আমি ওই রুমে রাসেল ভাই জাজিম ছিল, জাজিম বলতে তোষক, মোটা তোষক, ওইটা আমি আমার বাম হাত দিয়ে বলে মাঝখান দিয়ে টান দিয়ে, মানে নখের মধ্যে টান দিয়ে আঁচড় মারে ছিঁড়ে ফেলি রাসেল ভাই জাজিমটা। তখন আমার চোখ মুখ বলে অনেক রক্ত লাল হয়েছিল, আর আমার কণ্ঠস্বর চেঞ্জ হয়ে গেছিল রাসেল ভাই। তো এটা দেখে আমার আব্বু আমাকে চাপে ধরে যে কি হয়েছে, সবাই অস্বাভাবিক ভাবে তাকায় আছে যে আমার এক হাতে বাম হাতের আঁচড়ে জাজিম মাঝখান থেকে ছিঁড়ে গেছে রাসেল ভাই একেবারে। এই অবস্থা। তারপরে রাসেল ভাই নিয়ে যায়, আমাকে অন্য ঘরে টাইনে নিয়ে যেতে চাই, কিন্তু আমি যাই না, সবাই ধাক্কি করে মানে ফাইলে দিয়ে আমার আব্বুরও পায়ে কেটে যায়। তো তারপরে আমার আব্বু দোয়া কালাম পড়ে বলে আমার ফু দেয়, আয়াতুল কুরসি বলে ফু দেয়, অনেক দোয়া কালাম করে ফু দেয়। তারপরে বলে আমি একটু নর্মাল হই, তারপরে আমি একটু স্বাভাবিক হয়ে রাসেল ভাই। তারপরে আমি মানে ঘুমাই যাই, অটোমেটিক আমি ঘুমাই যাই। পরের দিন সকালে আমার ঘুম ভাঙে, কিন্তু 11টা-12টা বেজে গেছে ঘুম ভাঙে, কিন্তু তারপর আমার শরীর এত ব্যথা করতেছিল রাসেল ভাই, মানে শরীর মনে হচ্ছিল আমার কেউ মারছে, এমন অবস্থা। তারপরে এরকমই সমস্যা তো প্রায় হচ্ছিল। তো একদিন কি হয়েছে, আমি শুয়ে আছি রাসেল ভাই, আবার রাত্রে এই ঘটনা, তখন রাত ওই 1টা-1:30 এরকম বাজে রাসেল ভাই। তো আমার বড় বোন আমার ওই ভাই নেই আপনার খাওয়ানোর জন্য উঠছে, দুধ খাওয়ানোর জন্য উঠছে, ঘুম থেকে উঠছে। তো বাচ্চারা রাত্রে জেগে থাকে, উঠছে, আমার আম্মুরা উঠছে। তো আমার আপু দেখে যে আমার রুমের ভিতর থেকে এক ধরনের আলো দরজায় নিচ দিয়ে দেখা যাচ্ছে। আমি যেহেতু ঘরের লাইট অফ করে শুইতাম রাসেল ভাই, তখন আমার আপু দেখতে আসে যে কিসের আলো, যাই দেখি। তো রাসেল ভাই আমার আপু যখন আমার রুমের দরজার ওখানে আসে, দেখে দরজা খোলা। তো আমার আপু দরজাটা ভিড়া দিয়ে খুলে রুমের ভিতরে তাকায়। তো রাসেল ভাই আমার আপু যেটা দেখে, আসলে আমি কথাটা বলতেছি আমার হাতের লোম খারাপ হয়ে যাচ্ছে রাসেল ভাই। আমার আপু ঢুকে যেটা দেখে রাসেল ভাই, যে আমার বালিশের সাইডে মানে একটা মেয়ে, আপুর বয়সী হবে, একটা মেয়ে দাঁড়ায় আছে, আমার দিকে তাকায় আছে, খুব রাগী চোখে তাকায় আছে। আর আবার আপু ওই সাইডে তাকাইছে, দেখো ওই সাইডে একটা মহিলা আমার দিকে আগে চোখে তাকাচ্ছে, মানে দুইজন আমার দিকে তাকায় আছে খাটের দুই পাশে। এটা দেখে আমার আপু জোরে চিৎকার মারার ফলে মানে আমার আম্মুরা চলে আসে। আবার চিৎকার মারার ফলে পাশের বাসার লোকজন চলে আসে যে কি হয়েছে। আসে দেখে যে এই অবস্থা, আমি ঘুমিয়ে আছি, চিৎকার যে করতেছে, তাও আমি ঘুমাইছি, আমি উঠি না। পরে এসে আমার সব ধাক্কা দেখি করতেছে, তা আমি উঠি না। তো অনেকক্ষণ পরে আমার মুখ পানি টানি মারার পরে আমি ঘুম থেকে উঠছি রাসেল ভাই। পরে উঠে আমি জিজ্ঞেস কি হয়েছে, হ্যাঁ তো তোমাকে এত ডাকাডাকি করতেছি আমরা, তুমি ওঠো না কেন? আমার তো মনে হচ্ছিল আমি একটা স্বপ্ন দেখতেছি, যে আমি একটা মেঘের উপর দিয়ে ভাসতেছি, এমন মনে হচ্ছিল রাসেল ভাই। এটা আমি বলি, তারপরে বলে যে না সমস্যা তো আছে। তো সকালে আমার মাদ্রাসার হুজুরে আমার আব্বু বাসায় নিয়ে আসে বলে যে দেখেন এই সমস্যা হচ্ছে। তো হুজুর আবার ওই মাদ্রাসায় চলে যায়, মাদ্রাসায় ওনার সাথে জিন ছিল, ওই জিন চালান করে দেখে, যে জিজ্ঞেস করে যে সমস্যা কি, আমি আপনাদের কালকে জানাবো। তো আমার আব্বুরা পরের দিন নামাজে যায়, ফজরের নামাজের পরে হুজুর জিজ্ঞেস করে হুজুর কি হয়েছে। তো হুজুর যেমন বলে আর কি, যে আমি খোঁজ নিছি যে সোহাগের সাথে এরকম 2টা পরীর মতো আছে মহিলা জিন, তারা কোনো কারণবশত সোহাগের উপর একটু রেগে আছে, আর সোহাগ ওই ছোটবেলা থেকে ওর সাথে এটা আছে। তো এইটুকুই বলে, এর চেয়ে বেশি কিছু বলতে পারে না হুজুর। তারপরে বলে যে আমি এটা কাজ করতে পারবো না, আমার একজন জানা আছে, আমি উনাকে
যোগাযোগ করে আপনাদের জানাবো, এটা বলে চলে আসে। তো রাসেল ভাই, দিনকে দিন আমার অবস্থা এত খারাপ হয়ে যাচ্ছিল, মানে শুকায় যাচ্ছিলাম রাসেল ভাই। আমার পরীক্ষাও সামনে চলে আসতেছিল, আমি এত শুকায় যাচ্ছিলাম, মনে হচ্ছে আমি জন্ডিসের রোগী। আমাকে যেই বলতেছে যে তুমি দেখতে জন্ডিসের রোগীর মতো মনে হচ্ছে, চোখ লাল টকটকা রাসেল ভাই। তারপরে হুজুর ওই ওনার বন্ধুর সাথে আলোচনা করে, তো উনি একদিন বাসায় এসে বলে বাসা আমি বন্ধ করে দিয়ে যাচ্ছি। তো আমার বাসার 4 সাইডে ওই পাতিলের মতো করে রাসেল ভাই, মাটির পাতিলের মধ্যে কি কি রেখে আমার আব্বুকে বলে এটা 4 সাইডে 4টা পুঁতে রাখবেন, কিন্তু সোহাগ যেন না দেখে। আমি যেন না দেখি, তো আমার আব্বু আমাকে না জানায় আমি স্কুলে গেছিলাম। তো এর মাঝে আব্বু 4 সাইডে 4টা পুঁতে রাখে। পুঁতে রাখার পরে রাসেল ভাই আমি আসি বাসায়। বাসায় আসার পর থেকে রাসেল ভাই আমি মানে নর্মাল, একেবারে নর্মাল, বাসার যত নর্মাল। কিন্তু তখন আবার শুরু হলো রাসেল ভাই যে আমি মানে নিজের মধ্যে একটা আসে না যে রাসেল ভাই আমি করতেছি, অটোমেটিক রাগ হয়ে যায়। বাড়িতে ঢুকলে রাগারাগি, বাড়ির বাইরে থেকে রাগারে খুব ছটফটানি, আমি বাড়ি যাবো না, হ্যান তেন। এই বাড়িতে একদিন এরকম ছোটখাটো ঘটনা নিয়ে আব্বু আম্মুর সাথে একদিন আমার খুব রাগারাগি। তো রাগারাগি আমি তখন বাসার বাইরে রাসেল ভাই। তো আমি তখন সবাই বলছে আমি পাগলের মতো হয়ে গেছিলাম, আমি উম্মাদের মতো চারি সাইডে ঘুরতেছি। বাড়ির সাইডে পাকা করা কিন্তু রাসেল ভাই, আমি ঘুরতে পাকা ছান ভাঙে এত ঘোরা ঘুরছি যে ভিতর থেকে রাসেল ভাই একটা সাপ বাইর হয়ে, মাটির ভিতর একটা সামনে ঘুরতেছি, সাপ বাইর হয়ে আমার হাতের উপর চলে গেছে, আমি খেয়াল করিনি রাসেল ভাই। হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে আমার এটা করাই লাগবে রাসেল ভাই। আমি পরে মাটি টাটি খুঁড়ে আমার সবাই ধরি, মাথায় পানি টানি ঢালে, হ্যাঁ ঢালে আমি তারপরে খুঁড়ে একটা হাতে একটা কিছু বাঁধে রাসেল ভাই, পাঁচের মতো। আমি ওই পাথরটা ভাঙিয়ে ঘুরাই দিই রাসেল ভাই, ঘুরাই দিই। তারপরে কি হয় যে ওই যেটা 4 সাইডে ছিল, আমার 4 সাইডের থেকে ভাঙিয়ে ঘুরাই দিই রাসেল ভাই। আমার কিছু মাথা আসতেছিল না, আমার হাতের আঙ্গুল টাঙ্গুল মানে মাটি খোঁড়ার ফলে শান টান ভাঙার ফলে আমি এত শরীরে শক্তি ছিল যে আমি শান ভাঙে মাটি খুঁড়ে ওইগুলো আপনার ধ্বংস করে ফেলি, এমন অবস্থা রাসেল। আমার হাতের আঙ্গুলের চারা উঠে গেছিল, অনেক খারাপ অবস্থা রাসেল ভাই। তো তারপরে আবার ওই হুজুরেক নিয়ে এসে আনার পরে আমাকে তাবিজ করে দেয় যে এই যাতে তাবিজ কখনো খোলা না হয় রাসেল ভাই, খোলা না হয়। এর মাঝখানে আবার আমার এসএসসি পরীক্ষা চালু হয়ে গেছিল রাসেল ভাই, যার ফলে আমি অসুস্থ থাকার কারণে ভালোভাবে পরীক্ষাও দিতে পারি না। তো এত ঝামেলা হয়েছিল রাসেল ভাই, কি বলবো, যে ঝামেলা মানে এত বেড়ে গেছিল যে আমি পরীক্ষা দিব, আমি পরীক্ষার হল পর্যন্ত হাইটে যাওয়ার মতো আমার শক্তি ছিল না রাসেল ভাই। আমি কোন রকম আমাকে ধরে ধরে আমার আব্বু নিয়ে যেত, পরীক্ষা দিতাম, দিয়ে চলে আসি। তো পরীক্ষা শেষের পরে রাসেল ভাই ওই যে আপনার তবলিগের ছাত্র জামাত বের করে, এসএসসি পরে আমাদের মহল্লা থেকে তবলিগের ছাত্র জামাত বের হয়, তখন আমি তাবিজ ব্যবহার করি রাসেল ভাই। তো তারপর তো আর বেশি একটা সমস্যা হয় নাই। তো যখন ওই ছাত্র জামাত বের হয়, আমার আব্বু কয়েকজন বলে যে সোহাগের সমস্যা ছিল, ওকে আল্লাহ রাস্তায় দিয়ে দেন, আল্লাহ রাস্তায় তবলিগে যাক, ও যায় ওখানে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ করার মালিক, আল্লাহ ভালো করে দিবে, এমন হবে, দিনের রাস্তায় যাক। তো আমরা প্রায় 17 জনের জামাত ছিলাম রাসেল ভাই। তো এই 17 জনের জামাত নিয়ে আমাদের পটুয়াখালী কলাপাড়া ইউনিয়ন, পটুয়াখালী কলাপাড়া যারা আছেন পটুয়াখালী তারা চিনবেন, পটুয়াখালী কলাপাড়া মসজিদে আমাদের জামাত হয়। আমাদের প্রথম জামাত হয় হচ্ছে আপনার ওই বয়লার মসজিদ, পটুয়াখালীতে ডিগ্রি কলেজে ওখানে বয়লার নামে একটা মসজিদ আছে, বয়লার মসজিদ বা কলেজ মসজিদ, ওখানে। তো ওখানে আমাদের জামাত হয় রাসেল ভাই। আমি ওখানে যাই, 17 জনের জামাত আমি যাই। তো যাওয়ার পরে রাসেল ভাই তো তেমন কোনো ঝামেলা হয় না, কোনো ঝামেলাই হয় না। তো বয়লার মসজিদে যাওয়ার পরে আমরা ওখানে 3 দিন থাকি রাসেল ভাই। তারপরে আমরা একটা মসজিদে যাই, ওইটা হচ্ছে আপনার ওই কলাপাড়া একটা নদীর সাইডে, আধারমানিক নদীর নাম রাসেল ভাই, আধারমানিক নদীর নাম। তো ওই নদীর একটা মসজিদ ছিল, ওখানে আমরা যাই রাসেল ভাই। আমি ওই আপনাদের গ্রুপে আমি ছবি পোস্ট করবো রাসেল ভাই, আমি মেলের সাথে আমি ছবিও পাঠাচ্ছি রাসেল ভাই, আপনারা দেখবেন। এই নদীর ধারে মসজিদটা ছিল রাসেল ভাই। তো একদিন রাত্রে কি হয়েছে, আমাদের আমির সাহেব যারা ছিল ওনারা বলে দিয়েছিল যে খবরদার কেউ রাত্রে একা একা বাইরে যাবা না,
যাতে জামাতে আসলে আসলে অনেক সমস্যাই হয়, যদি তোমরা কেউই বাইরে যাবা না, আর যদি যাইতে হয় আমাকে অথবা মানে আমির সাহেবকে অথবা অন্য সাথে আরেকজনকে নিয়ে যেন যায়। তো ওই রাসেল ভাই ওই মসজিদের একটা ঘটনা মানে কেমন ছিল যে বিস্তারিত বলে দিই। ওই মসজিদের হচ্ছে ইস্তেঞ্জাখানা মানে ওয়াশরুম ছিল হচ্ছে আপনার মসজিদের থেকে একটু দূরে, মানে নদীর সাইডে, ওই সাইডে ছিল ইস্তেঞ্জাখানা। মানে ইস্তেঞ্জাখানা দুইটা ছিল হচ্ছে আপনার অপর সাইডে, আর দুইটা ছিল হচ্ছে অপর সাইডে পিছনের দিকে। তো আমরা পেশাব করতে যাই, তখন বাজে আনুমানিক 12টা সাড়ে 12টা, মসজিদে সবাই ঘুমাই গেছে। আমি আর আমার একজন বন্ধু, নাম হচ্ছে ইসমাইল নাম ছিল, ওর সর্বনাম ব্যবহার করলাম, ও নাম বলতে নিষেধ করছে, তো সর্বনাম ওর নাম ছিল ইসমাইল। তো রাসেল ভাই আমি আর ইসমাইল গেছি হচ্ছে আপনার ওই ইস্তেঞ্জাখানায় ইস্তেঞ্জা করার জন্য রাসেল ভাই। তো যখন গেছি রাসেল ভাই, তখন আমরা পেশাব করে যেই চলে আসতে লাগতেছি, তো মনে হচ্ছে রাসেল ভাই ইস্তেঞ্জাখানার দুই পাশে দুইটা পুকুর ছিল রাসেল ভাই। আর ওইটা ওই মসজিদটা ছিল হচ্ছে মৎস্য অধিদপ্তরের একদম সামনে, পটুয়াখালীর যে মৎস্য অধিদপ্তর আছে, মৎস্য অধিদপ্তরের একেবারে সামনে মসজিদটা। তো বিশাল বড় বড় পুকুর আছে ভাই। তো ওখান থেকে মনে হচ্ছে যে পুকুরের মধ্যে কেউ লাফ দিল, এমন আবার ঝোপ করে একটা সাউন্ড আসলো। তো আমরা হাঁটতেছি, তো হাঁটা আর সরতে পারছি না রাসেল ভাই, মনে হচ্ছে আমাদের কেউ পিছন থেকে টাইনে ধরে রাখছে, এমন অবস্থা। মানে আমার যে ওই যে বন্ধুরা ছিল ও আগায় হাঁটে যাচ্ছে, কিন্তু আমি আর হাঁটতে পারতেছি না রাসেল ভাই। আমি মানে আমার শরীর এত অবশ হয়ে গেছে, মানে আমার কথা লড়তে পারছি না। তো আমি দোয়া কালাম পড়ি আমার বন্ধু কোন ভাবে আমি ওর দৌড় মেরে মসজিদে চলে আসি, আমি সাহেবের কাছে কিছু বলি না। তো এমন হয়েছে, তো আমাদের ওই জামাতে থাকাকালীন রাসেল ভাই আমাদের সাথে যে ঘটনাগুলো বেশিরভাগ ঘটছে, যে আমরা একটা জিনিস এক জায়গায় রাখলে তার মেসওয়াক এক জায়গায় রাখছি আর খুঁজে পাই না রাসেল ভাই, টুপি রাখছি টুপি পাই না। তো রাসেল ভাই এরকম ঘটনা ঘটতেছিল। তো রাসেল ভাই এরকম ঘটনার পরে আমরা যা হচ্ছে উপজেলা মসজিদে, পটুয়াখালী উপজেলা মসজিদে যাওয়ার পরে রাসেল ভাই ওখান থেকে এখন একটা বিশাল পুকুর ছিল রাসেল ভাই। তো জোহরের নামাজের আগে আমাদের গোসলের সময় দিত আমির সাহেবরা। তো আমরা যখনই গোসল করতে নামি রাসেল ভাই আমি, তো মনে হচ্ছিল যে আমার ও একটা কথা বলে রাখ। এই মসজিদে প্রায় দিন দৈনিক আমার এমন সমস্যা হচ্ছিল। তো সবচেয়ে বেশি সমস্যা হয়ে যাচ্ছে রাসেল ভাই পটুয়াখালী কলাপাড়া আধার মানে নদীর উপর দিয়ে যে ব্রিজটা গেছে রাসেল ভাই, কুয়াকাটা যাইতে যে ব্রিজটা গেছে, ওই ব্রিজের পাশে মেডিকেল মসজিদ দিয়ে যাচ্ছিল। মেডিকেলের ভিতরে একটা ছোট মসজিদ ছিল, ওই মসজিদে আমাদের লাস্টের দিকে আমাদের একটা ওখানে 3 দিন থাকা দেওয়া পড়ে। ওই মসজিদে হচ্ছে সবচেয়ে ভয়ানক ঘটনাটা ঘটে আছে ভাই। তো আমরা যেদিন প্রথম দিন গেছি, ওই মসজিদে একটা গোসল করা মানে 2টা পুকুর ছিল, একটা হচ্ছে আপনার পিছনের সাইডে, মেডিকেলের পিছনের সাইডে, আর একটা হচ্ছে মসজিদের একদম সামনে, গেটের সামনে মসজিদটা রাসেল ভাই। যারা পটুয়াখালী আছে তারা আছেন, যারা লিসেন্স তারা বুঝবেন যে আমি কোথাকার কথা বলতেছি। তো রাসেল ভাই, তো প্রথম দিন আমরা গোসল করতে যাই পুকুরের অবস্থা কি আশেপাশে একদম ঝোড় জঙ্গল এই অবস্থা। তো গোসল করি রাসেল ভাই। ওই দিন সকাল থেকে আমার রাসেল ভাই অন্যরকম লাগতেছিল রাসেল ভাই, অন্যরকম লাগতেছিল। তো তারপর অন্যরকম লাগা বলতে রাসেল ভাই আমার মানে শরীর আমার মনে হচ্ছে অতিরিক্ত ভার হয়ে আছে। আমার সাথীরা আমার সাথে যে কথা বলছে আমি অটোমেটিক্যালি রেগে যাচ্ছি ওদের সাথে। আমার চোখ মুখ লাল টকটকা হয়েছিল, মনে হচ্ছে রাসেল ভাই চোখের মধ্যে রক্ত জমাট হয়েছে এরকম। তো ওই দিন আমাদের রান্না বান্না হয় হচ্ছে আপনার মাছ রান্না হয়, চিংড়ি, বড় বড় পটুয়াখালী চিংড়ি রান্না করে। তো আমার অনেক প্রিয় জিনিসপাতি রান্না করে। তো আমি ওই দিন দুপুরে খাওয়ার সময় আমার এই ঘটনা ঘটে যে আমি ওগুলা মাছটা আর খাই না। প্রথমে আমি খাই না, আমার মাছগুলো আমি সব অন্যজনে দিয়ে দিয়েছিলাম, আমি কিছু খাবো না, মানে আমি গম্ভীর হয়ে বসেছিলাম রাসেল ভাই। গম্ভীর হয়ে বসে থাকা বলে দিনের বেলা যায় সমস্যাটা, ঘটনাটা ঘটে হচ্ছে আপনার রাসেল ভাই এই মাগরিবের পর থেকে জিনিসটা শুরু হয়। মাগরিবের বয়ান থাকে, বয়ান শেষ করে, বয়ান করার পরে এশারের নামাজ পড়ি আমরা জামাতে পড়া পরে খাওয়া দাওয়ার সময় আমি এত পরিমাণে রাগ হয়ে যায়। তালিমের সময় রাসেল ভাই আমি মসজিদের মধ্যে বসেছিলাম, সবাই বলছে রাসেল ভাই মসজিদে তো কোনো ঘটনা ঘটে না,
কিন্তু রাসেল ভাই আমার সাথে মসজিদের মধ্যেই সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটে গেছে। রাসেল ভাই আমি তখন যে তালিম করতেছিল, যে আমি ওকে বলে উঠে, আমার তখন খেয়াল নেই রাসেল ভাই। পরে আমার অন্য সাথী ভাইদের থেকে শোনা যে আমি নাকি বলছি যে কি তালিম করিস, কি কথা বলিস তোরা, এসব চুপ করতে বলছি, মানে ধমক দিয়ে চুপ করতে বলছি যে চুপ কর। কোরআন আয়াত পড়লে আমি চুপ করতে বলতেছিলাম, মানে আমার সহ্য হচ্ছিল না। তো যে কথা বলে আমি ওকে নাকি যে একটা চর মেরে দিই, যে পড়তেছিল চর মেরে দিই। চর মারার পরে যেহেতু আমাদের সাথী ভাই ছিল, বাড়ির লোক ছিল না, তো তারপরে এরকম মানে আমাকে ধমক দেয়, জিম্মাদার সাহেবের ধমক দেয়, তুমি ওকে গায়ে দিলা কেন? তা আমি জিম্মাদার সাহেবের কলার চেপে ধরি রাসেল ভাই, কলার চেপে ধরে ওকে একদম মুরব্বী মানুষ, ওনাকে এক হাত দিয়ে বলে আমি প্রায় 1.5 হাত উপরে তুলে নিই রাসেল ভাই। আমি মোটামুটি লম্বা চড়া মানুষ, আমি প্রায় 5 ফিট 8-9 ইঞ্চি। আমি ওনাকে প্রায় 1.5 হাত উপরে তুলে নিই এক হাত দিয়ে। তো এটা দেখে সবাই আমাকে ছাড়ানোর জন্য দৌড়াদৌড়ি করে। আমি ওনাকে ধিক্কা দিয়ে মসজিদে ফেলে করে রাস্তাতে আমি মসজিদের বাইরে চলে যাই, যে উজুখানার ওইদিকে আমি চলে যাই, ওই পুকুরের সাইডে। তো যাওয়ার পরে রাসেল ভাই এখন একটা বড় ভাই ছিল, নাম ছিল মেহেদি, জিম্মাদার সাহেব বলে যে ডেকে আনো, কই গেল? তো আমাকে যেই ডাকতে গেছে উজুখানায়, আমাকে বলে সব উজু করো উজু করো। আমি নিজেই যে রাসেল ভাই আমি মাথায় পানি টানি দিচ্ছি, আমি নিজেই মাথায় পানি দিচ্ছিলাম। তখন রাগ হয়ে গেছিল, আমি পানি দিচ্ছিলাম। তখন আমি একটু চেতনায় আছি রাসেল ভাই। তারপরে যে ওই মেয়েটি ভাই যে আমার ঘাড়ে হাত দিছে, আমি ওনার মানে এক হাত দিয়ে মুড়ায় মানে দূরে আউরি মারি ওনাকে ফালাই দিছি, মানে অস্বাভাবিক, মানে এখানে ধাক্কা মারছে। উনি এত দূরে যায় পড়ছে রাসেল, একটা স্বাভাবিক মানুষ কখনো ধাক্কা দিলে এত দূরে যে মানুষ পড়বে না। তখন রাগে রাসেল আমি নিজের পাঞ্জাবি একাদি ছিঁড়ে মানে শরীরে হাঁচড় মাচড় লাগে রক্ত, মানে পাঞ্জাবি ছিঁড়ে চলে বুকে হাতের নখ লাগে রক্ত বেড়াই গেছে রাসেল ভাই। তো টাইনে সব ধরে রাখতে পারে না। পরে ওই মসজিদে মানে ওখানে একটা আবহাওয়া অধিদপ্তর ছিল রাসেল ভাই, বাংলাদেশের 2টা আছে, একটা পটুয়াখালীতে আর একটা হচ্ছে আপনার চিটাগংয়ে। তো ওখানকার কিছু ইঞ্জিনিয়ার ছিল, হাফেজ। তো রাসেল ভাই ওনারা আসে মসজিদে আমাদের আপ্যায়নের জন্য আসার কথা ছিল। তো ওনারা এসে দেখে এই অবস্থা। আচ্ছা ওনারা বসায় মসজিদ, আমাকে সব টাইনে বসায়, বসে কোরআন তেলাওয়াত করে, আমাকে ধরে প্রায় মানে বাইরে রাখার মতো অবস্থা। তো তারপরে আমি আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছিলাম রাসেল ভাই। পরে একসময় আমি অজ্ঞান হয়ে ঘুমাই যাই রাসেল ভাই। তো আমার জ্ঞান আসে প্রায় তখন রাত বাজে মানে 1টা থেকে 2টা এরকম আসবে। আমি যখন উঠি তখন দেখি যে অনেক সময় আমরা কিন্তু এশারের জামাতের নিয়ম হচ্ছে এশারে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমাই যাই, কিন্তু আসলে ওই দিন আর কেউ ঘুমাই নেই রাসেল ভাই। ওই দিন সবাই দেখছি আমার আশেপাশে কোরআন শরীফ পড়তেছে, তালিম করতেছে, আমার পাশে এপাশে সব সাথী ভাইরা বসে কোরআন তেলাওয়াত করতেছে। তো আমি চোখ খুলে বলি যে কি হয়েছে, আমি উঠতে পারছি না, আমার গা হাত খুব ব্যথা। তো একজন দিকে আমার হাত পা টিপি দিচ্ছে, ব্যথার জন্য টিপি দিল। কিন্তু ওই দিন দিকে আমার দিকে ভয় পেয়ে আমার সব সাথী ভাইরা যারা ইয়াং ছেলেরা ছিল ওরা দূরে বসে আছে, পাশে আসতেছে না। তো এই ঘটনা ঘটার পর থেকে বলছে যে আমার আব্বু ফোন দিছে, আব্বু বলে দেখেন তো তাবিজ আছে নাকি। পরে দেখে যে তাবিজ নাই। পরে আমার আব্বু সৌদি থেকে যায়, ওই তোমার আমাকে একটা তাবিজ দিয়ে আসার কথা বলেছিল রাসেল ভাই। কথা বলতে আমার আব্বু আমার আম্মু আমার একটা তাবিজ আমার আম্মুদেরও দিয়ে দিছিল। ওই আম্মু ওই তাবিজটা আমার ওই ব্যাগের মধ্যে দিয়ে দিছিল রাসেল ভাই। যার ফলে ওই পরে আমার আব্বু বলে যে আমি এসে তাবিজ দিয়ে যাচ্ছি। পরে আমার আম্মু বলে যে ওর ব্যাগের মধ্যে কোন তাবিজ আছে নাকি। তো দেখে যে আমার ব্যাগের মধ্যে একটা তাবিজ আছে। আব্বু রওনা দিছিল। তো তারপরে ওই তাবিজটা আমার হাতে বাইরে দেখে ব্যাগের মধ্যে একটা তাবিজ আছে। তারপরে আমরা বুঝাই যে দেখা করে আসে। তো তারপর তাবিজ বাঁধার পর থেকে আবার মোটামুটি ঠিক এখন পর্যন্ত তাবিজ ব্যবহার করি। কিন্তু এর মাঝখানে কিছুদিন আগে আমার ওই তাবিজটাও হারায় যায়। পরে এখন পর্যন্ত আসলে কোনো সমস্যা হয় নাই। এখন আল্লাহ মালিক, এখন পর্যন্ত মোটামুটি সব ঠিকই আছি, কোনো সমস্যা আর পরবর্তীতে হয় নাই। তো রাসেল ভাই এটাই আমার আসলে নিজের জীবনে একটা ঘটনা ছিল রাসেল ভাই। ঘটনাটা আসলে সেভাবে গোছায় বলতে পারি নাই,
কিন্তু আসলে রাসেল ভাই যার সাথে ঘটে সেই জিনিসটার ভয়াবহতা বুঝতে পারে রাসেল ভাই। আমি যখন আপনাদের এই ঘটনাটা বলতেছি রাসেল ভাই, তখন আমার শরীরের লোম দাঁড়ায় যাচ্ছে রাসেল ভাই। তো যদি ঘটনাটা আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন। আর আমার মোবাইল নাম্বার দিয়ে রাখলাম রাসেল ভাই, যদি আমার ঘটনাটা সিলেক্ট হয় অবশ্যই আমাকে একবার ফোন দিয়ে জানাবেন। আর আমার কাছে আরো অনেক ঘটনা আছে আমার গ্রামের, যদি এই ঘটনাটা সিলেক্ট হয় তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ আমি এই ঘটনাগুলো পাঠাবো। তো রাসেল ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।